বাসর রাত। তবে এটা আমার প্রথম বাসর রাত নয়। নিজের প্রথম স্ত্রীকে বাঁচাতেই এই বিয়েটা করা। অনেকক্ষণ বাহিরে দাঁড়িয়ে থাকার পর বাসর ঘরে ঢুকতেই দেখলাম সদ্য বিয়ে করা বউ ঘোমটা দিয়ে বসে আছে। আমি পাশে বসতেই চিৎকার দিয়ে বলল, ডোন্ট টাচ মি। কিছু বুঝে ওঠার আগেই ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে বুকের উপর চড়ে বসলো। এই ম্যাডাম, কি করছেন? বালিশের নিচে থেকে ছুরিটা বের করে গলায় ধরে বলল, আমাকে একদম ছুবে না, ছুলে খুন করে ফেলবো। ম্যাডাম প্লিজ ছুরিটা সরান গলা থেকে। এই কাগজে একটা সই করে দাও, তারপর সরাচ্ছি। কিসের কাগজ এটা? ডিভোর্স পেপার। বাসর রাতে ডিভোর্স পেপার কেন? ডিভোর্স পেপার কেন বোঝো না? একটা সাইন করে দাও, সব বুঝতে পারবে। নয়তো গলায় ছুরি চালিয়ে দেব। খানিকটা ভ্যাবাচিকা খেয়ে বললাম, বিয়ের রাতে নতুন বউ কখনো ডিভোর্স নেওয়ার জন্য এমন করে? তোমাদের মতো ছেলেদের বিশ্বাস নেই। বাবার মাথাটা তো খেয়েছো। আমি মনে হয় কিছু বুঝি না। সব কিছু জেনেও কেন একটা অন্তঃসত্ত্বা মেয়েকে বিয়ে করেছো? সব আমার বাবার সম্পত্তির জন্য। তাই পরে যেন সম্পত্তিতে ভাগ বসাতে না পারো, সেই জন্য ডিভোর্স পেপারে সাইন করে নিচ্ছি। আমার বেবিটা হয়ে গেলে আমি সাইন করে দিলেই সব শেষ। তোর মতো গরিবদের আমার খুব ভালো করে চেনা আছে। আমি আর কিছু বললাম না, মুচকি হেসে কাগজটায় একটা সাইন করে দিলাম। জীবনটা অদ্ভুত লাগছে, অনেকটা নদীর মতো। নদী যেমন ক্ষণে ক্ষণে তার গতিপথ বদলায়, তেমনি আমার জীবনের গতিপথও পাল্টাচ্ছে। দুদিন আগেও যার বিয়ে হওয়ার কথা ছিল, শহরের নামকরা ধনী আশরাফ সাহেবের ছেলের সাথে, আজ তার সাথে আমার বাসর রাত। ভাবতেই গাটা শিউরে উঠছে। আর বিয়ের রাতে ডিভোর্স, কি এক অদ্ভুত সমীকরণ! কি হলো? ওভাবে তাকিয়ে আছিস কেন? একদম আমাকে স্পর্শ করার চেষ্টা করবি না। মনে রাখবি, আমি অন্তঃসত্ত্বা। আমার হৃদয়ের সবটা জুড়ে মেঘের বসবাস। আমি শুধু বিয়েটা করেছি বাবার জন্য। পারিনি বাবার কান্না ভেজা অনুরোধ অগ্রাহ্য করতে। আর তোদের মতো ছোট লোকদের বিশ্বাস নেই আমার বাবার টাকার জন্য শুধু আমাকে বিয়ে করেছিস। আমি মন থেকে কোনোদিন তোকে স্বামী বলে মেনে নিতে পারবো না। ম্যাডাম, স্বামিত্ব ফলানোর কোনো ইচ্ছাও আমার নেই। আপনি ঘুমান। আর তুই? আমি ম্যাডামকে কিছু না বলে একটা বালিশ নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। ঘুম আসছে না। দুদিন আগের কথাগুলো মনে পড়ছে। বিয়েবাড়িটা নীল লাল বাতিতে খুব সুন্দর করে সাজানো। একটু পরে বর আসবে। বিয়েবাড়িতে সবাই ব্যস্ত। অদিতি আর বান্ধবীরা তার পাশেই বসে আছে। মেয়েটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। হঠাৎ একটা কালো বৈশাখী ঝড়ে সব উলটপালট হয়ে যায়। কাজে এসে গেছে এমন সময় খবর আসলো, বরযাত্রী সবাই বরসহ কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। অদিতিয়া কথাটা শুনে মাথা ঘুরিয়ে পড়ে যায়। হসপিটালে নেওয়ার পর ডাক্তার অদিতিয়ার কিছু টেস্ট করে রিপোর্টগুলো দেখে বলল, মিস্টার আরিফ সাহেব, মিষ্টি খাওয়ান, আপনার মেয়ে মা হতে চলেছে। মিস্টার আরিফ এমন কথা শুনবে ভাবতেও পারেনি। একদিকে বিয়ের রাতে মেয়েটার হবু স্বামী সহ পুরো একটা পরিবার রোড অ্যাক্সিডেন্টে মারা গেল, তার মাঝে অদিতিয়াও অন্তঃসত্ত্বা। তার মেয়ে এমন একটা জঘন্য কাজ করবে সে কখনো কল্পনাও করেনি। এদিকে হসপিটাল থেকে অদিতিয়ার প্রেগনেন্টের কথা ছড়িয়ে পড়ে। আরিফ সাহেব রাতেই অদিতিয়াকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসে। বিয়ে বাড়িটা যেন এক মৃত্যুপুরী হয়ে যায়। আরিফ সাহেব অদিতিয়ার রুমে গিয়ে বলে, মারে, তোকে কিছু বলার ছিল। হ্যাঁ বাবা, বলো। মারে, তোকে জন্ম দেওয়ার সময় তোর মা মারা যায়। তোর কষ্ট হবে ভেবে আর বাকি জীবনে সংসার পাতিনি। তোকে কখনো তোর মায়ের অভাব বুঝতে দেইনি। অভাব অনটন তোকে ছুঁতে পারিনি। যখন যা চেয়েছিস তাই পেয়েছিস। তুই বললি মেঘকে ভালোবাসিস। তোর কথা মতো সবটা মেনে নিয়ে বিয়ের ব্যবস্থা করলাম। কিন্তু আল্লাহর কি খেলা, কি থেকে কি হয়ে গেল। এদিকে হসপিটালে ডক্টর যা বলল তা আমি মেনে নিতে পারছি না। লোকে জানাজানি হলে গলায় দড়ি দিয়ে ছাড়া আমার কোনো উপায় নেই। বাবা প্লিজ এমন বলো না। আমি সত্যিই ভুল করেছি বাবা, কিন্তু মেঘ আমাকে সত্যি অনেক ভালোবাসতো বাবা। মারে, তোকে একটা কথা বলি, রাখবি? হ্যাঁ বাবা, বলো। মারে, তুই তো জানিস তুই অবিবাহিত। আর অবিবাহিত মেয়ে প্রেগনেন্ট হওয়াকে সমাজ ভালো চোখে নেয় না। আমি বলি কি, তুই অ্যাবর্শন করে নে। অদিতিয়া অ্যাবর্শনের কথা শুনে শিউরে উঠে বলে, বাবা আমি পারবো না মেঘের স্মৃতিচিহ্নটা মুছে দিতে। আমি যে সত্যি মেঘকে ভালোবাসি, আমাদের ভালোবাসার শেষ চিহ্নটা মুছে দিও না বাবা। এই বলে অদিতিয়া তার বাবার পায়ে ধরে কান্না করতে থাকে। মারে, এ সন্তানের পিতার কি পরিচয় দিবি? সবাই বলবে অবৈধ সন্তান। তার চেয়ে বরং
অ্যাবর্শনটা করে নে। বাবা, তুমি আমাকে গলা টিপে মেরে ফেলো, তবুও অ্যাবর্শনের কথা বলো না। পারবো না মা হয়ে অনাগত সন্তানকে হত্যা করতে। দোষ আমি আর মেঘ করেছিলাম, কিন্তু তার পরিণাম কেন আমার গর্ভের সন্তান ভোগ করবে? অদিতিয়া, তোর বেবি নষ্ট না করলে আমার সুসাইড করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। যখন মানুষ বলবে, ওই যে দেখ আরিফ সাহেবের মেয়ে বিয়ে ছাড়াই মা হয়েছে, প্লিজ মা, আমি তোর কাছে আমার মান সম্মান ভিক্ষা চাইছি, তুই অপারেশনটা করে নে। অদিতিয়া তার বাবার দু পা ঝাপটে ধরে বলল, বাবা, তুমি আমার সন্তানটার প্রাণ ভিক্ষা দাও, আমাদের ভালোবাসার শেষ চিহ্নটা মুছে দিও না। এছাড়া তুমি যা বলবে তাই করব। আরিফ সাহেব কিছু একটা ভেবে বলল, মারে, তুই আরেকটা বিয়ে কর, তাহলে হয়তো বেবিটা বেঁচে যাবে। বাবা, আমাকে এই অবস্থায় কে বিয়ে করবে? তোর সেসব চিন্তা করতে হবে না। আমার কাছে আমাদের অফিসের একটা ছেলেকে খুব ভালো লাগে, আমি ওর সাথে কথা বলে দেখছি। অদিতিয়া মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। পরের দিন আরিফ সাহেব রাজকে তার ডেস্কে ডেকে পাঠায়। স্যার, কিছু বলবেন আমায়? আচ্ছা রাজ, তুমি কতদিন হলো অফিসে জয়েন করেছো? স্যার, 2 মাস হলো। আচ্ছা, এরই মাঝে তুমি লোন চেয়ে আবেদন করছো, তাও 5 লাখের। তুমি তো জানো 2 বছর চাকরির বয়স ছাড়া কর্মচারীকে লোন দেওয়া হয় না। স্যার, টাকাটা আমার খুব দরকার ছিল, আমি আপনাকে কথা দিচ্ছি, লোনের টাকা শোধ না করে আমি আপনার অফিস ছেড়ে কোথাও যাব না। কাঁদো কাঁদো কণ্ঠে রাজ কথাগুলো বলল। আচ্ছা, আমি তোমাকে লোন না, তার থেকে বেশি টাকা দেব, তবে শর্ত হলো আমার মেয়েকে বিয়ে করতে হবে। রাজ কথাটা শুনে শিউরে উঠল, বুকের ভিতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। বিয়ে? স্যার, কি বলছেন? সরি স্যার, পারবো না। এছাড়া আমি বিবাহিত। হোমরাজ, আমি জানি সব। তোমার স্ত্রী আর তার গর্ভের সন্তানকে বাঁচাতেই লোন চেয়েছিলে। দেখো, তুমি যদি আমার মেয়েকে বিয়ে করো, তাহলে তোমার স্ত্রীর চিকিৎসার সব দায়িত্ব আমার। এখন ভেবে দেখো, তোমার স্ত্রীকে বাঁচাতে বিয়ে করবে কিনা। আর আরেকটা কথা, আমার মেয়ে গর্ভবতী, তার বেবি হওয়ার পর পারিবারিকভাবে ডিভোর্সের ব্যবস্থা করে দেব। বলো, আমার চুক্তিতে রাজি কিনা? আর হ্যাঁ, ভেবো না তোমার বিষয়ে আমি কিছু জানি না। আমি কাল হসপিটালে ডাক্তার আর তোমার কথোপকথন শুনেছি। রাজ আর কিছু বলল না, চেয়ার ছেড়ে ওঠার আগে বলল, স্যার, আমি রাজি। তাহলে কালকেই বিয়ে, কেমন? আচ্ছা স্যার, আমি এখন আসি। রাজ অফিস থেকে বের হয়ে সোজা হসপিটালে চলে যায়। হসপিটালে গিয়ে দেখে কথা ঘুমিয়ে আছে। রাজ গিয়ে কথার পাশে বসে মাথায় হাত বুলাতেই কথার ঘুম ভেঙে যায়। কথা চোখ খুলেই বলে, জীবন আমায় একটু বুকে নেবে? রাজ কথাকে তার বুকে টেনে নেয়, চোখের উপর থেকে চুলগুলো সরিয়ে ললাটে চুমু এঁকে দেয়। কথা রাজকে শক্ত করে জড়িয়ে ধরে। রাজ বুঝতে পারে কথা কাঁদছে। এই পাগলি, কাঁদছো কেন? কথার কান্না আরো বেড়ে যায়। প্লিজ, তুমি কান্না থামাও, তোমার কান্না যে আমি সহ্য করতে পারি না। রাজ, আমাকে কখনো ছেড়ে যেও না, প্রয়োজন হলে নিজের হাতে আমাকে মেরে ফেলো, তবুও আমাকে ছেড়ে যেও না। আজ যখন ঘুমাচ্ছিলাম তখন বাজে স্বপ্ন দেখেছি, তুমি অন্য একটা মেয়েকে বিয়ে করেছো। জানো, স্বপ্নটা দেখে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। বলো, আমার মাথা ছুঁয়ে কসম করো, আমাকে ছেড়ে যাবে না। আমি তো বাঁচবো না, আমি সব বুঝি। মাঝে মাঝে খুব কষ্ট হয়, জানো, চোখ অন্ধকার হয়ে আসে। বিলিভ করো, মরে যাব বলে ভয় পাই না, ভয় পাই তোমাকে হারিয়ে ফেলবো ভেবে। কথা, প্লিজ, বাজে কথা বলো না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। রাজ, আমার খুব কষ্ট হচ্ছে, শক্ত করে জড়িয়ে ধরো না আমায়। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। রাজ কথাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, কিন্তু কথা কোনো কথা বলছে না। ডাক্তার এসে কথাকে দেখে বলল, কথা সেন্সলেস হয়ে গেছে। ও আচ্ছা, ডক্টর, আমার স্ত্রী কি আর ভালো হবে না? মিস্টার রাজ, দেখেন, পেশেন্টের একদিকে একটি কিডনি ড্যামেজ, আর একটা সেই পথে, সাথে ব্রেইন টিউমার, হয়তো কয়েকদিনের মাঝে কোমায় চলে যাবে। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, তার মাঝে আরও একটা প্রাণ আছে। বাচ্চাটা জানি না দুনিয়ার আলো দেখবে কিনা। রাজ আর কিছু বলল না, কথার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে হসপিটাল থেকে বের হতেই আরিফ সাহেবের ফোন। ফোন রিসিভ করতেই বলল, হ্যালো রাজ, তুমি কোথায়? তোমার জন্য বিয়ের কেনাকাটা করতে হবে। আচ্ছা স্যার, বাসায় যাচ্ছি। রাজ বাসায় গিয়ে আরিফ সাহেবের রুমে ঢুকতে গিয়ে ভুল করে অদিতিয়া রুমে ঢুকে পড়ে। অদিতিয়া রাজকে দেখেই গালে ঠাস করে চর বসিয়ে দিয়ে বলে, ছোট লোক, তোর সাহস কি করে হয় লুকিয়ে আমার ড্রেস চেঞ্জ করা দেখার? অদিতিয়ার চিৎকারে তার বাবা এসে বলে, অদিতিয়া, এর সাথেই আজ রাতে তোর বিয়ে। কি বাবা,
এই চরিত্রহীন ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। জানো বাবা কি করছে? লুকিয়ে লুকিয়ে আমার। এ পর্যন্ত বলে থেমে গেল। স্যার, আমি আপনার রুম ভেবে ম্যামের রুমে ঢুকে পড়েছিলাম। এখন সাধু সাজা হচ্ছে। বাবা, আমি পারবো না এমন ছেলেকে বিয়ে করতে। একে তো চরিত্র ঠিক নেই, তার উপর সাধারণ এক কর্মচারী হবে আমার বর। অদিতি, প্লিজ চুপ কর। বাবা রাজ, তুমি কিছু মনে না করলে পাশের রুমে গিয়ে বসো। আমি অদিতির সাথে একটু আলাদা কথা বলে নেই। রাজ পাশের রুমে চলে যেতেই আরিফ সাহেব বলল, মারে, আমি তোর বিষয়টা বুঝি, বাট এ ছাড়া আর আমার কোনো উপায় নেই। বাবা, তাই বলে সাধারণ একটা কর্মচারীকে? সোসাইটি বলেও তো একটা কথা আছে। প্লিজ, তোর বেবিটা হয়ে নিলে তো আর কোনো সমস্যা না। যদি কেউ জানতে পারে বিয়ের আগেই, সে আত্মহত্যা ছাড়া আমার আর কোনো রাস্তা থাকবে না। আচ্ছা বাবা, তুমি বিয়ের ব্যবস্থা করো। আরিফ সাহেব মেয়ের কথা মতো বিয়ের ব্যবস্থা করে। সে রাতেই বিয়েটা হয়ে যায়। এসব ভাবতে ভাবতে রাজের চোখে জল এসে যায়। খুব করে মনে পড়ছে কথার সাথে কাটানো দিনগুলোর কথা। ভালোবেসে দুজন দুজনকে বিয়ে করেছিল। বাসর রাতটি ছিল কতটা মধুর। জীবনের একটি নতুন অধ্যায় শুরু হয়েছিল 2 রাকাত নফল নামাজের মধ্য দিয়ে। ছোট্ট একটি সংসার। অর্থবৃত্তির অভাব থাকলেও ছিল না ভালোবাসার কোনো অভাব। যেদিন প্রথম বাবা হওয়ার কথা রাজকে বলে, সেদিন রাজ খুশিতে কান্না করে দেয়। এতটা খুশি সে জীবনেও হয়নি। ছোটবেলায় মা বাবা হারিয়ে অনাথ আশ্রমে বড় হয়েছিল। ভালোবাসার মানুষ বলতে কথাই ছিল, কিন্তু আল্লাহ তাআলা সে ভালোবাসার মানুষকে আজ তার কাছ থেকে দূরে সরিয়ে নিচ্ছে। কথা যদি জানতে পারে সে আরেকটা বিয়ে করেছে, সে পাগল হয়ে যাবে। কিন্তু এ ছাড়া আর কোনো উপায় নেই। ভালোবাসার মানুষকে বাঁচাতে এটাই যে শেষ রাস্তা। বুকের ভিতরটা কেমন যেন করছে, চোখের পানি গড়িয়ে পড়ছে। এসব ভাবতে ভাবতে রাজ ঘুমিয়ে যায়। মাঝরাত রাজ ঘুমালেও অদ্বিতীয়া ঘুমাতে পারছে না। বারবার মেঘের রক্তমাখা মুখটা চোখের সামনে ভেসে উঠছে। কত স্বপ্ন দেখেছিল দুজন দুজনকে নিয়ে। ফোনের ওয়েল পেপারে তার আর মেঘের ছবিগুলো স্ক্রল করছে আর বলছে, মেঘ, আমাকে ক্ষমা করে দিও, পারলাম না তোমাকে দেওয়া কথা রাখতে। তোমার আর আমার ভালোবাসার শেষ চিহ্নটাকে বাঁচিয়ে রাখতে হয়তো কবুল বলেছি, কিন্তু স্বামীর অধিকারটা কখনো দিতে পারবো না। এই হৃদয়ে তুমিই ছিলে, তুমিই থাকবে। ছবিটা সহ ফোনটা বুকের সাথে জড়িয়ে ধরে কান্না করে দেয় অদিতিয়া। এদিকে সকালে দরজায় নক করার শব্দে রাতের ঘুম ভাঙে। ঘুমো টুলুমুলু চোখ নিয়ে যখন অদিতির পাশ দিয়ে যাচ্ছে, তখন দেখে অদিতিয়ার শাড়ি ঠিক নেই। এ অবস্থায় কেউ দেখলে বিব্রতকর অবস্থায় পড়তে হবে। কি করবে বুঝতেই পারছে না। শাড়িটা কি ঠিক করে দেবে, না করে দেবে না, এসব কিছু ভাবতে ভাবতে আবারও দরজায় নক পড়লো। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9টা ছুঁই ছুঁই। রাজ আর কিছু না ভেবে শাড়িটা যখন অদিতিয়ার বুকে রাখতে যাবে, এমন সময় অদিতিয়া সজাগ পেয়ে যায়। আর রাজকে এই অবস্থায় দেখেই চমকে যায়। ছি, আমার বুকের কাপড় সরাতে বিবেকে বাঁধলো না তোর? ভেবেছিলাম তুই ভালো, কিন্তু না, তুই আসলেই চরিত্রহীন। ম্যাডাম, আপনি ভুল বুঝতেছেন। আপনার শাড়ি ঠিক ছিল না। আর এই অবস্থায় কেউ যদি আপনাকে দেখতো তাহলে কি ভাবতো? আর তুই যে দেখলি, আমি আপনার স্বামী, আমার দেখার মাঝে বৈধতা আছে, তাই বুঝি? নেক্সট টাইম স্বামীর কথা বলবি না। তোর মতো অনাথকে আমি স্বামী হিসেবে মানি না, আর কোনোদিন মানতেও পারবো না। আর আমার শাড়ি ঠিক নেই, তুই তো সেটা বলতে পারতি, না বলে নিজে হাতে। ছি। রাজ আর কিছু বলল না। রুমের দরজা খুলে দিতে কাজের মেয়েটা বলল, স্যার, নিচে সবাই ওয়েট করছে, ম্যাডামকে নিয়ে খেতে আসুন। আর এই নেন চা। চা তুমি রেখে যাও, আমরা ফ্রেশ হয়ে নিচে যাচ্ছি। রাজ ফ্রেশ হয়ে যখন শার্ট গায়ে দিচ্ছিল, ঠিক এমন সময় অদিতিয়া শাওয়ার নিয়ে টাওয়াল পেঁচিয়ে রুমে ঢুকতেই রাজ রুম থেকে বেরিয়ে এসে ব্যালকনিতে দাঁড়ালো। অদিতিয়া কিছুক্ষণ পর রুম থেকে বের হয়ে ইশারা করলো রাজকে তার সাথে যেতে। দুজন নিচে গিয়ে ব্রেকফাস্ট করে আবার উপরে আসলে অদিতি রাজকে বলল, রাজ, মনে রেখো বিয়েটা করেছি শুধু বাবার খুশির জন্য। আমাদের মাঝে যত মনোমালিন্য হোক না কেন, সেটা যেন বাবা না জানে। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। এদিকে দুদিন পর রাতে রাজ সোফায় শুয়ে আছে। এমন সময় ফোনটা বেজে উঠল। ফোনটা রিসিভ করতেই উপাস থেকে নার্স বলল, হ্যালো মিস্টার রাজ, আপনার স্ত্রীর অবস্থা বেশি ভালো না, আপনি একটু হসপিটালে আসেন। আচ্ছা, আমি এখনই যাচ্ছি। রাজ ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 11টা ছুঁই ছুঁই। অদিতিকে যাওয়ার আগে শুধু বলল, ম্যাডাম, আমি বাইরে যাচ্ছি, দরজাটা লক করে দিন। অদিতি মনে মনে বলল, লুসু তুই, গেলেই বাঁচি।
রাজ বাসা থেকে বের হয়ে সোজা হসপিটালে। হসপিটালে গিয়ে দেখে কথার এখনো জ্ঞান ফেরেনি। নার্স রাজকে দেখেই বলল, ভাইয়া, ঘন্টাখানিক আগে আপুর জ্ঞান ফেরে। জ্ঞান ফিরতেই আপনার কথা জিজ্ঞেস করে, আপনার সাথে কথা বলার জন্য অস্থির হয়ে যায়। আচ্ছা আপু। রাজ কথার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। কথার শরীরে জ্বর জ্বর ভাব এখনো কাটেনি। অন্যান্য দিনের চেয়ে আজ কথাকে আরো বেশি সুন্দর লাগছে। রাজ নিজের অজান্তেই কথার কপালে চুমু এঁকে দেয়। এদিকে মাথায় কারো হাতের স্পর্শে কথা চোখ খুলে রাজকে দেখে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দেয়। কি হলো, কাঁদছো কেন? রাজ, আমার খুব ভয় হয়। আমি মনে হয় আর বাঁচবো না। জানো, সারাক্ষণ আল্লাহর নামের জিকির করি আর ভাবি, আল্লাহ আমাকে নিয়ে নিলেও আমার বেবিটাকে যেন সুস্থ রাখে। আচ্ছা রাজ, আমি যদি বেবি রেখে মরে যাই, তুমি কি আমার বেবি রেখে আরেকটা বিয়ে করবে? কথা, প্লিজ এসব বলো না আর। তোমার কিছু হবে না। রাজ, আজকে রাতটা আমার পাশে থেকো না। কতদিন হলো ঘুমাই না তোমার কোলে। তোমার কোলে মাথা রেখে ঘুম পাড়িয়ে দাও না। রাজ কথার মাথাটা তার উরুর উপর রেখে মাথায় হাত বুলাতে লাগলো। এক হাতে স্যালাইন এখনো যাচ্ছে কথার। রাজ সারা রাত কথার মুখের দিকে তাকিয়েই সারাটা রাত পার করে দিল। সকালবেলা কথার কপালে চুমু দিয়ে বাসায় আসতে অদিতি বলল, দাঁড়াও, সারা রাত কোথায় ছিলে? কার সাথে রাত কাটিয়ে আসছো? বাবা, দেখো, এজন্যই বলেছিলাম এই ছোট লোকদের বিশ্বাস নেই। অদিতির বাবা রাজকে কিছু না বলেই ঠাস করে রাজের গালে চর বসিয়ে দিল। এই, সারা রাত কোথায় ছিলি? কোথায় রাত কাটিয়ে এলি? রাজ কথা বলছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অদিতি একের পর এক কথা বলেই যাচ্ছে। এদিকে রাজ রুমে গিয়ে ফ্রেশ হয়ে না খেয়েই ঘুমিয়ে পড়লো। অদিতি রুমে এসে রাজকে ঘুমাতে দেখে আরও খেপে গেল। কাজের মেয়েকে দিয়ে পানি এনে রাজের গায়ে ঢেলে দিতেই রাজের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই রাজ ঘুম জড়ানো কণ্ঠে বলল, ম্যাডাম, কি হয়েছে? কি হয়েছে মানে? কয়টা বাজে তুই দেখছিস? অফিসে যাবি না? রাজ আর কিছু বলল না। জানে কথা বললে হিতে বিপরীত হবে, তাই ড্রেস চেঞ্জ করে অফিসে চলে গেল। অফিসে যেতেই সবাই আলাদাভাবে রাজকে সমীহ করতে লাগলো। হাজার হলেও বসের মেয়ের জামাই। রাজ ডেস্কে বসতেই হুমাইয়া একগুচ্ছ গোলাপ দিয়ে বলল, স্বাগতম মিস্টার রাজ। আপনার তো কপাল খুলে গেছে, এখন এই অফিসটাই তো আপনার। আচ্ছা, ট্রিট কবে দিচ্ছেন আপনি? রাজ মুস্কি হেসে বলল, আপু, নেক্সট ফ্রাইডে। কেমন? আমাকে আপনার আপু মনে হয়? এত কিছু বোঝেন। আর আগে কেন দুষ্টুমি করতাম, বুঝতেন না। আপনার টিট আপনি খান। কথাগুলো বলে হুমাইয়া উঠে গেল। অফিস শেষে রাজ বাসায় ফিরতেই দেখে বাসায় অদিতি ও তার বাবা কেউ নেই। কাজের মেয়েকে জিজ্ঞেস করতেই কাজের মেয়ে বলল, স্যার, ম্যাডাম তো খালুজানকে নিয়ে এয়ারপোর্ট গেছে। কে জানে আসবে। আপনি বসেন, আপনাকে খাবার দিচ্ছি। এদিকে রাত্রিবেলা অদিতির সাথে আরেকটা ছেলে আসে, নাম হাসিব চৌধুরী। এতদিন নিউ ইয়র্ক ছিল। অদিতির কাজিন হয় নাকি। অদিতি তাকে নিয়ে ব্যস্ত। এদিকে প্রায় মাসখানেক পর অদিতির বাবা হঠাৎ করে প্যারালাইজড হয়ে যায়। অদিতির বাবার এমন অবস্থায় অদিতি তার বাবার অফিসে বসেন। আর অদিতিকে হেল্প করার জন্য হাসিব সবসময় তার সাথেই থাকে। ছোটবেলা থেকেই নাকি তারা ভালো ফ্রেন্ড ছিল। রাজের প্রথম দিন থেকে হাসিবকে সুবিধার মনে হচ্ছে না, কেমন যেন মনে হয়। এদিকে অফিসের ফাইলের কাজ শেষ করে রাজ ডোর ওপেন দেখে অনুমতি না নিয়েই অদিতির রুমে ঢুকে যায়। হাসিব আর অদিতি বসে চা খাচ্ছে। রাজ ফাইলটা অদিতির দিকে বাড়িয়ে দিতেই হাসিব ইচ্ছা করে হাত লাগিয়ে চায়ের কাপটা তার পায়ের উপর ফেলে দিয়ে আহ করে চিৎকার মারলো। রাজ কিছু বুঝে না ওঠার আগেই হাসিব রাজের গালে ঠাস করে চর বসিয়ে দিয়ে বলল, এই, তোর সাহস কি করে হয় আমার গায়ে চায়ের কাপ ফেলে দেওয়ার? অদিতি, দেখো, আমার পাটা পুড়ে যাচ্ছে। স্যার, আমি তো কিছু করিনি, আপনার হাত ফসকেই তো। অদিতি, তুমি তোমার বরকে দিয়ে আমাকে অপমান করার জন্য ডেকে এনেছো। আমি আসছি। হাসিব চেয়ার ছেড়ে উঠতে গেলেই অদিতি হাসিবের হাতটা ধরে ফেলে রাজের দিকে তাকিয়ে বলতে লাগে, জানো হাসিব, কাগজে সই করলে আর কবুল বললেই বিয়ে হয় না। আর তুমি কি করে ভাবলে ওর মতো একটা অনাথকে আমি বর বলে মেনে নেব? তুমি তো জানতে আমি মেঘকে ভালোবাসতাম, কিন্তু আল্লাহ তো আমার বিয়ের রাতে আমার মেঘকে কেড়ে নিল। আর বাবার কথা মতো এমন একটা অনাথকে বিয়ে করতে হলো। আর কয়েকটা মাস এ গল্পের সমাপ্তি করব। রাজ অসহায়ের মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে অদিতির দিকে। এই, এভাবে তাকিয়ে আছিস কেন? আমার চোখের সামনে থেকে যাবি। রাজের চোখের জল আর বাদ মানছে না।
এই বুঝি গড়িয়ে পড়বে। রাজ আর কিছু বলল না। রুম থেকে বের হয়ে শার্টের হাতা দিয়ে চোখের পানি মুছে নিল। ডেস্কে আসতেই কিছুক্ষণ পর হুমাইয়া সামনে এসে বলল, রাজ কোনো কথা বলছে না, হুমাইয়ার দিকে তাকাচ্ছেও না। হুমাইয়া রাজের মুখ দেখেই বুঝতে পারলো কিছু একটা হয়েছে। তাই ভনিতা ছাড়াই বলল, কি রাজকুমার, আকাশ মেঘলা কেন? বৃষ্টি হবে নাকি? দেখলাম ম্যাডাম, সরি, আপনার স্ত্রী রুমে গেলেন হাসি মুখে, আর বের হলেও মুখ গোমরা করে। ব্যাপার কি? হুমাইয়া প্লিজ, আমাকে একা থাকতে দাও। রাতে রাজ ডিনার করে ফ্লোরে একটা বালিশ আর চাদর বিছিয়ে যখন শোবে, তখন দেখলো অদিতি রুমে নেই। বেলকুনির কাছে যেতেই শুনতে পারলো কারো সাথে ফোনে কথা বলছে। কথা শুনে বুঝতে পারলো অদিতি হেসে হেসে হাসিবের সাথেই কথা বলছে। কয়েকদিন পর রাজ সকাল সকাল হসপিটালে কথার সাথে দেখা করার জন্য যখন যাচ্ছিল, তখন ডাক্তার সন্ধ্যার রুমে হাসিবার সাথে অন্য একটা মেয়েকে দেখে জানালা দিয়ে উকি দিল। ঠিক তখনই হাসিব বলল, ম্যাম, আমরা বেবিটা রাখতে চাচ্ছি না। তাহলে কি আপনারা অ্যাবর্শন করতে চাইছেন? আবারও ভেবে দেখেন। মেয়েটা হাসিবের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। হাসিব দৃঢ় কণ্ঠেই বলল, হ্যাঁ ম্যাম, আমরা অনেক ভেবে এ সিদ্ধান্ত নিয়েছি। ও আচ্ছা, তাহলে কাল আসুন। হাসিব আর মেয়েটা ডাক্তারের রুম থেকে বের হতেই মেয়েটা বলল, বাবু, আমাদের বেবিটা রাখলে হয় না? চলো না, আমরা বিয়ে করে ফেলি। হাসিব মেয়েটার হাত শক্ত করে ধরে মুচকি হাসি দিয়ে বলল, সুইট হার্ট, কিছুদিন হলো বিদেশ থেকে আসলাম, বাবার ব্যবসাটা হাতে নেই, তারপর তোমাকে বউ করে নিতে কোনো বাধা নেই। মেয়েটি আর কোনো প্রশ্ন করলো না। দুজনে মিলে গাড়ি চড়ে চলে গেল। আর চলে যেতেই রাজ কথার মাথার কাছে গিয়ে বসলো। কথা রাজকে দেখেই বলল, জানু, ডক্টর বলছে আমার নাকি মেয়ে হবে। আমাদের মেয়ে হলে নাম কিন্তু রাইসা রাখবে। রাজ কি বলবে ভেবে পাচ্ছে না। বাচ্চা বাঁচাতে গেলে মাকে যে মরতে হবে, সে এটা কিভাবে বলবে? কথার হাসি খুশি মুখ দেখে রাজের বুকের ভিতরটা ফেটে যাচ্ছে। কি হলো, কথা বলছো না কেন? তুমি খুশি হওনি আমাদের মেয়ে হবে বলে? মুখ গোমরা করে আছো। আচ্ছা রাজ, আমি মরে গেলে রাইসার তো কেউ থাকবে না, তখন কি তুমি আরেকটা বিয়ে করবে? সৎ মা আনবে রাইসার জন্য? কথা কি সব বলছো? তোমার কিছু হবে না। তোমার কিছু হলে আমি কাকে নিয়ে বাঁচবো বলো, কলিজার টুকরা? রাজ, কথা ঘুরাও কেন? আমার মাথা ছুঁয়ে প্রমিস করো, আমি মরে যাওয়ার পর আর বিয়ে করবে না, রাইসার জন্য সৎ মা নিয়ে আসবে না। জানো রাজ, আমি মনে হয় বাঁচবো না বেশি দিন। ঘুমালে দেখি সুন্দর একটা বাগান, সেখান থেকে সাদা কাপড় পরিহিতা অনেকগুলো অপসির মতো মেয়ে আমাকে ডাকছে আর বলছে তারা নাকি আমার জন্য অপেক্ষা করছে। কথা, প্লিজ চুপ করো, তোমার কিচ্ছু হবে না। এখন লক্ষ্মী মেয়ের মতো ঘুমাও কেমন? আর একদম উল্টাপাল্টা কিছু ভাববে না, ঠিক আছে? আচ্ছা, তুমি তোমার কোলে মাথা রেখে আমাকে ঘুম পাড়িয়ে দাও। আচ্ছা, এই শোনো না, কপালে একটা আদর দাও। কথা এই কথাটা বলে চোখ বন্ধ করে ফেললো। লজ্জায় তার মুখটা লাল হয়ে যাচ্ছে। মনে হচ্ছে রং ধনুর 7 রং এসে তার মুখে ভিড় করছে। রাজ ছোট্ট করে কথার কপালে একটা চুমু এঁকে দিয়ে কথার মাথাটা তার কোলে নিয়ে মাথায় হাত বুলাতে লাগলো। হাত বুলাতে বুলাতে কথা ঘুমিয়ে পড়লো। কথা ঘুমিয়ে যাওয়ার খানিক পরেই একটা নার্স এসে বলল, ভাইয়া, আপনাকে সাবিহা ম্যাম তার কেবিনে যেতে বলল। আচ্ছা, তুমি থাকো এখানে, আমি যাচ্ছি। রাজ কথার মাথাটা বালিশে রেখে ধীর পায়ে হেঁটে ডাক্তার সাবিহার রুমে গিয়ে সালাম দিয়ে বলল, ম্যাম, বসতে পারি? হ্যাঁ মিস্টার রাজ, বসেন। আপনাকে কিছু কথা না বলে পারছি না, যদিও না বলে উপায় নেই। আপনার স্ত্রীর অন্তঃসত্ত্বা বিষয়ে এর আগেও কথা বলেছি। আপনার স্ত্রী এমনিতেও এ দুনিয়ার অল্প কিছুদিনের মেহমান। একদিকে একটা কিডনি ড্যামেজ, আর একদিকে ব্রেন টিউমার, আর বাচ্চার অবস্থাও বেশি ভালো না। সিজার করতে হবে। এই অবস্থায় সিজার করতে গেলে বাচ্চা বাঁচাতে গিয়ে যদি মা অপারেশন থিয়েটারই মারা যায়, আর সিজার না করলে যদি বেবি মারা যায়, বলেন কি করব? বাচ্চাকে বাঁচাতে গিয়ে যদি মা মারা যায়, তাহলে বাচ্চাটা মা ছাড়া বাঁচতে পারবে? আর মাকে যদি বাঁচাতে যায়, দেখা যাবে কিছুদিন পর মা এমনিতেই মারা যাবে। আমি বুঝতেছি না মিস্টার রাজ, কি করব? আমার লাইফে অনেক জটিল কেস ছিল, বাট এতটা প্রবলেম ফেস করতে হবে কখনো ভাবতে পারিনি। আপনি বলেন, মা বাঁচাবো নাকি বাচ্চা? জানেন ম্যাডাম, বেবিটাকে নিয়ে আমাদের দুজনেরই অনেক স্বপ্ন ছিল। বিয়ের আগে থেকেই মনে মনে ভাবতাম, বিয়ের পর যদি আল্লাহ একটা কন্যা সন্তান দেয় আমাকে। আমার মতো কথা একই স্বপ্ন দেখেছিল। বাসর রাতে আমার কোলে মাথা রেখে যখন বলেছিল, রাজ, আমাদের প্রথম মেয়ে বেবি হলে
নাম কিন্তু রাইসা রাখবো। সেদিন তার চোখে মুখে যে স্বপ্ন দেখেছিলাম, আজ সেটা বাস্তবে দেখলাম। আর অন্যদিকে কথাকে বড্ড বেশি ভালোবাসি। ও যদি একটা দিন বেশি বেঁচে থাকে তাহলে সেটা আমার জন্য পরম পাওয়া। ম্যাডাম, মা মেয়ে দুজনকে বাঁচানো যায় না, আর যদি বাঁচানো না যায় তাহলে কথাকেই বাঁচান। ও যে কয়দিন বাঁচবে স্বাভাবিকভাবে তাতেই চলবে। আমার বাবা ডাক শুনতে হবে না। কথাগুলো বলতে গিয়ে রাজ কান্না করে দিল। আচ্ছা মিস্টার রাজ, আপনি আসেন, পরে কথা হবে। আর হ্যাঁ, কাল পরশুর মাঝে 6 লাখ টাকা পে করতে হবে আপনার। আর সিজার করলে আরো বেশি লাগতে পারে। আচ্ছা। রাজ রুম থেকে বের হতেই ডাক্তার সাবিহা চশমাটা খুলে চোখের পানি মুছে ফেলল। ডাক্তারদের কাঁদতে হয় না, তবুও নিজের চোখের পানি ধরে রাখতে পারছে না। যে মেয়েটা কয়েকদিন পর পর কুমোয় চলে যায়, কত কিছুর বিনিময়ে ভালোবাসার মানুষটা তাকে বাঁচিয়ে রাখার শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজ বাসায় আসতেই দেখলো ড্রয়িং রুমে হাসিব আর অদিতি দুজনেই পাশাপাশি বসে আছে। রাজকে দেখেই অদিতি খানিকটা দূরে সরে গেল। রাজ যখন রুমে প্রবেশ করবে, অদিতি তখন বলল, রাজ, আমি একটু আমার ফ্রেন্ডের বার্থডে পার্টিতে যাব, আসতে লেট হবে, তুমি খেয়ে নিও। রাজ মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। অদিতি চলে গেলে রাজ এশার নামাজ পড়ে খেয়ে ঘুমিয়ে যায়। মাঝরাতে দরজায় নক করার শব্দে রাজের ঘুম ভাঙে। দরজা খুলেই অদিতিকে দেখে চমকে যায়। অদিতি ড্রিঙ্ক করে এসেছে, মুখ থেকে এখনো গন্ধ আসছে। রাজ কোনো রকম অদিতিকে নিয়ে বিছানায় শুইয়ে দিতেই অদিতি উল্টাপাল্টা কথা বলে নিজের শরীরে বমি করে দেয়। রাজ কোনো রকম পরিষ্কার করে ভাবলো ড্রেসটা চেঞ্জ করে দেবে, কিন্তু তার কি ড্রেস চেঞ্জ করা ঠিক হবে? এসব ভাবতে ভাবতে মনে হলো কাজের মেয়েটাকে ডাক দিই। রাজ কাজের মেয়েটাকে ডেকে এনে অদিতির ড্রেস চেঞ্জ করে শুইয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। এদিকে অদিতি ঘুমিয়ে গেলে রাজ একটা চাদর বিছিয়ে নিচে ঘুমিয়ে যায়। সকালে অদিতির ঘুম ভাঙতেই সে চমকে যায়। কাল রাতের পার্টির ড্রেস নাই। তার এখনো মনে পড়ছে সে পার্টির ড্রেস পরেই রুমে ঢুকছিল। তার মানে রাজ চরিত্রহীনতার তার ড্রেস চেঞ্জ করে দিয়েছে। এই রাজ, এদিকে আয় তুই। আমার ড্রেস কে চেঞ্জ করেছে? সি, তুই এতটা খারাপ? ম্যাডাম, আপনি শান্ত হন, আমাকে বলতে দেন। কি বলবি বল। ম্যাম, কাল রাতে ড্রিঙ্কস পান করে যখন বাসায় ফেরেন, বাসায় ফেরার পর আপনি আপনার ড্রেসে বমি করে দেন, আর তাই আমি পরিষ্কার করে। এই, বুঝছি ছোট লোক, তোর সব সাজানো নাটক। তুই আমার সব। কি ভাবছি আমি? এই, তুই আমার চোখের সামনে থেকে বের হ। ম্যাম, আমি ড্রেস চেঞ্জ করিনি, কাজের মেয়েটাকে ডেকে এনে তাকে দিয়ে করেছি। আর মনে রাখবেন, ছোট লোক হতে পারি, চরিত্রহীন নয়। আরেকটা অনুরোধ করব, রাখবেন? হ্যাঁ বল। ম্যাম, আপনি প্রেগনেন্ট। আপনার সন্তানের কথা ভেবে হলেও এ সময় ড্রিঙ্কস নেবেন না, এতে বেবির ক্ষতি হতে পারে। আচ্ছা, আরেকটা কথা, আপনার বন্ধু হাসিবকে আমার ভালো মনে হয় না, তার থেকে দূরে থাকবেন। চুপ করবি অনাথ, তোকে বলতে হবে আমি কার সাথে থাকবো না থাকবো। এদিকে দুদিন পর রাজের হসপিটাল থেকে খবর আসলো কথার অবস্থা ভালো না, অপারেশন থিয়েটারে আছে, সিজার করতে হবে, আর টাকা আজকের মাঝেই পেমেন্ট করতে হবে, বকেয়া বিল সহ 6 লাখ টাকা। কথাটা শুনে রাজ আচ্ছা বলে ফোনটা কেটে দেয়। অদিতির রুমে ঢুকলো। অদিতির রুমে ঢুকেই দেখতে পেল হাসিব আর অদিতি বসে গল্প করছে। রাজকে দেখি অদিতি বলল, কি ব্যাপার, কিছু বলবে? ম্যাম, হাসিব ভাইয়ের সামনে কিভাবে বলি? হাসিবের সামনে বলা যাবে না। না মানে? অদিতি, তোমরা কথা বলো, আমি যাচ্ছি। হাসিব, বসো তো। আর রাজ কি বলবে বলো। ম্যাম, আমার টাকা লাগবে এখনই, 6 লাখ। হোয়াট? এত টাকা? হাসিব মুচকি হেসে বলল, অদিতি, ইতিমটা তোমার টাকার জন্যই তোমার বাবাকে ভুলিয়ে বিয়ে করেছে। রাজ, এত টাকা আমার দেওয়া সম্ভব না। আচ্ছা, আমি তাহলে আসি। আর সত্যিটা সবাই জানো। কি সত্যি জানবে? বলেই অদিতি রাজের গালে চর বসিয়ে দিয়ে বলল, টাকা চাই তোর, দিচ্ছি। এই বলে ক্যাশিয়ারকে ফোন করে টাকা আনিয়ে রাজের সামনে ছুঁড়ে মেরে বলল, নে ছোট লোক, তোর টাকা। রাজ টাকাগুলো নিয়ে আর পিছনে ফিরে তাকালো না। অফিস থেকে সরাসরি হসপিটাল চলে গেল। এদিকে অদিতি জিম ধরে তার চেয়ারে বসে আছে। হাসিব অদিতির হাতে হাত রেখে বলল, কি হয়েছে অদিতি? কি সত্যি সবাই জানবে, আর তুমি এতগুলো টাকা দিয়ে দিলে? হাসিব, তোমাকে কিভাবে বলবো, বাট এটা বলতে পারি আমি খুব কষ্টে আছি।
অদিতি, আমার প্রতি বিশ্বাস রাখতে পারো। সত্যি বলতে, তোমার চোখে জল দেখলে আমার বুকের ভিতরটা কেমন করে ওঠে। হাসিব, তুমি তো শুনেছো আমি মেঘ নামে একটি ছেলেকে ভালোবাসতাম। পারিবারিকভাবে প্রথমে বাগদান, পরিবর্তে বিয়ে ঠিক হলো। মেঘ আমাকে তাদের বাংলো বাড়িতে বেড়াতে নিয়ে যায়। বাড়িতে প্রবেশ করতে ঝুম বৃষ্টি নামে। আমি বেলকনি থেকে হাত বাড়িয়ে বৃষ্টির ফোঁটাগুলো স্পর্শ করছিলাম। এমন সময় মেঘ এসে আমাকে কোলে করে রুমে নিয়ে যায়। তারপর নিজেদের অনিচ্ছা সত্ত্বেও নিষিদ্ধ ভালোবাসায় জড়িয়ে যায় দুজনে। মেঘকে আমি প্রচণ্ড বিলিভ করতাম। আমি জানতাম আমার কলিজাটা আমাকে কখনো ঠকাবে না। মেঘও নিজের থেকেও বেশি ভালোবাসতো আমাকে। কত স্বপ্ন ছিল। দু পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী বিয়ের দিন ঠিক করা হয়ে যায়। আমার এখনো মনে আছে সে দিনটার কথা। খুব সুন্দর করে সেজেছিলাম মেঘের জন্য। অপেক্ষা করছিলাম কখন মেঘকে দেখতে পাবো। কিন্তু আমি তাকে দেখেছিলাম বরের সাজে নয়, সাদা কাপনে জড়ানো অবস্থায়। কথাগুলো বলে অদিতি কেঁদে দিল। এদিকে আমি বিয়ের রাতে সেন্সলেস হয়ে গেলে ডক্টর আমার রিপোর্ট দেখে বলে আমি নাকি প্রেগনেন্ট। বাবা বলেছিল বেবিটা নষ্ট করতে। আমি পারিনি আমার আর মেঘের ভালোবাসার শেষ স্মৃতি চিহ্নটুকু নষ্ট করতে। কিন্তু একদিকে বাবার মান সম্মান, অন্যদিকে আমাদের ভালোবাসার উপহার, সব কিছুকে বাঁচাতে রাজ নামক ছোট লোকটাকে বিয়ে করা। তবে কি জানো, ছোট লোকটাকে স্বামীর অধিকার দেয়নি। যেদিন আমার বেবিটা হয়ে যাবে তারপরে ছোট লোকটাকে ডিভোর্স দিয়ে দেব। হাসিব অদিতির চোখের পানি মুছে দিয়ে বলল, অদিতি, কষ্ট পেও না। আমি তোমার পাশে সব সময় আছি। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। মানে কি বলছো এসব? বোঝনি? তোমার ফ্রেন্ড হয়ে থাকবো। রাখবে না বন্ধু বানিয়ে? হুম, আচ্ছা, এবার হাসো একটু। হাসি বলতে পারছি না ছোট লোকটা আমাকে এভাবে ব্ল্যাকমেইল করবে। অদিতি, তুমি কিছু ভেবো না। তুমি শুধু আমার কথা মতো কাজ করো। দেখবে কেমন খেলা খেলি। চাকরের মতো ব্যবহার করতে হবে এসব লোভীর প্রতি। হুম, ঠিক আছে। আচ্ছা, একটা অনুরোধ করব, রাখবে? হ্যাঁ, বলো। চলো, আজ তোমাকে নিয়ে আমার একটা প্রিয় জায়গায় ঘুরতে যাব। ও, তাই বুঝি? তোমার প্রিয় জায়গাটা কোথায়? আগে চলোই না, তারপর তো দেখতেই পারবে। এদিকে রাজ হসপিটালে টাকা পেমেন্ট করে কথার কাছে গিয়ে বসে। কথা রাজের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখ থেকে শব্দহীন চোখের পানি খসে পড়ছে। রাজ কথার চোখের পানি মুছে দিয়ে বলল, কি হলো? আমার মহারানীটা কাঁদছে কেন? মহারানী জানে না সে কাঁদলে আমি কষ্ট পাই। কথার এবার ফুপিয়ে কান্না করে দিল। চোখের পানি গাল বেয়ে বালিশে পড়ছে। রাজ কথার চোখের পানি মুছে দিয়ে বলল, কি হলো? আবারও কাঁদছো কেন? কলিজা, আমার কেন জানি খুব ভয় হচ্ছে। আমি বোধহয় তোমাকে হারিয়ে ফেলবো। জানো, তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। রাজ, আমি মরে গেলে আমাকে কখনো ভুলে যাবে না তো? আরেকটা বিয়ে করবে না তো? অন্য কাউকে বুকে নেবে না তো? আমি মরে যাব হয়তো। মরে যাব ভেবে আমার কোনো কষ্ট হয় না। কিন্তু কষ্ট তখনই হয় তোমাকে ছাড়া থাকতে হবে এটা শুনে। কলিজা, বলো তুমি অন্য কাউকে জীবন বলে ডাকবে না। অন্য কাউকে বুকে নেবে না। আমাদের বাবু হলে তাকে কষ্ট দেবে না। হুম, তোমার সব কথা শুনবো মহারানী। তবুও মরার কথা বলো না। কলিজা, আমার কপালে একটু আদর দেবে। খুব ইচ্ছে করছে তোমার ভালোবাসার স্পর্শটা পেতে। রাজ কথার ললাটের ঠিক মাঝখানটায় ভালোবাসার স্পর্শ এঁকে দিল। কলিজা, এখন আমাকে একটু বুকে নেবে। জানি না আর কোনোদিন তোমার ওই বুকে যেতে পারবো কিনা। নেবে তোমার ওই বুকে। রাজ কথাকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলল, জীবন, কি বাজে বকছো? আল্লাহ তোমাকে আমার কাছ থেকে নেবে না। তুমি ছাড়া আমি কিভাবে বাঁচবো বলো? আমি যে তুমি ছাড়া সত্যি মরে যাব। এদিকে নার্স এসে বলল, রাজ ভাইয়া, আপনাদের কথা একটু তাড়াতাড়ি শেষ করেন। অপারেশন শুরু হবে ঘন্টা খানিক পরেই। কথাটা বলেই নার্স চলে গেল। রাজ যখন কথাকে বুক থেকে ছাড়িয়ে নিতে যাবে এমন সময় কথা বলল, কলিজা, আর একটু বুকে রাখো না। আমার না খুব ভয় করছে। তুমিও চলো না অপারেশন থিয়েটারে। পাগলি, আমি তো সবসময় তোমার সাথেই আছি। কথাটা বলে কথার কপালে চুমু এঁকে দিল। নার্স এসে স্ট্রেচারে করে কথাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছে। কথা তখনই রাজের হাতটি ধরেই ছিল। এদিকে প্রায় 2 ঘন্টা পর অপারেশন থিয়েটার থেকে ডাক্তার সাবিহা বের হয়ে বলল, মিস্টার রাজ, আপনি কন্যা সন্তানের বাবা হয়েছেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা ম্যাডাম, বাচ্চার মা কেমন আছে? রাজ, বিচলিত হবেন না। বাচ্চার মায়ের অবস্থা বেশি ভালো না। এমনি কিডনির প্রবলেম, আরও সিজার করা হয়েছে। সব মিলিয়ে খুব ক্রিটিক্যাল অবস্থা। আল্লাহই ভালো জানেন। আল্লাহ আল্লাহ করেন, যদি জ্ঞান না ফেরে
তাহলে আর আশা নেই। উনাকে বলছিলাম, বাট উনি নিজ থেকেই এটা বেছে নিয়েছে। ডাক্তার, বলেছিলাম না, বাচ্চা নয়, মাকে বাঁচান। রাজ, আমিও একটা মেয়ে, তাই সকালে কথাকে বলেছিলাম আপনাকে বাঁচাতে হলে আপনার বাচ্চাটাও মারা যেতে পারে। আপনি কি চান? আর আপনার হাজবেন্ড বলছে অপারেশনে আপনার যেন কোনো ক্ষতি না হয়। তখন মিসেস কথা আমার হাত ধরে বলেছিল, ম্যাম, আমি জানি রাজ আমাকে নিজের থেকেও ভালোবাসে। আমি সত্যি অনেক ভাগ্যবান যে তার মতো একজন মানুষকে জীবন সাথী হিসেবে পেয়েছি। আমি জানি আমার একটা কিডনি ড্যামেজ, আর একটা তারই দিকে, এদিকে ব্রেন টিউমার। আল্লাহ ভালোবেসে সব অসুস্থতা একসাথে দিয়েছে। আমি হয়তো আর কোনোদিন মা হতে পারবো না। তাই ম্যাম, আমি যদি মরেও যাই বা আমার যদি মৃত্যুও হয়, তবুও আমার সন্তানটাকে বাঁচান। আমাদের দুজনের ভালোবাসা স্বপ্নটাকে বাঁচান। আমি আর না করতে পারিনি। মা মেয়ে দুজনকে বাঁচানোর সর্বাত্মক চেষ্টা করেছি। জানি না আল্লাহ কি চায়। মিস্টার রাজ, আপনি আল্লাহকে ডাকুন, তিনি চাইলে সবই সম্ভব। আমি কি আমার স্ত্রী আর সন্তানকে দেখতে পারি? হ্যাঁ, অবশ্যই। রাজ ভিতরে ঢুকতেই কথার পাশে গিয়ে দাঁড়ালো। কথা চোখ বন্ধ করে আছে, কলিজার টুকরাটা পাশেই কান্না করছে। নার্স খুব চেষ্টা করছে বাচ্চাটা ঘুম পাড়ানোর জন্য, কিন্তু বাচ্চাটা কেঁদেই যাচ্ছে। কথায় একবারের জন্য চোখ খুলে তাকাচ্ছে না। রাজ এসব ভাবতে ভাবতে ছোট্ট বাচ্চাটাকে কোলে তুলে নিতেই বাচ্চাটা কান্না থামিয়ে দেয়। রাজ বাচ্চাটা কোলে নিয়ে বলে, হে আল্লাহ, এই অবশ শিশুর দিকে তাকিয়ে হলেও আমার স্ত্রীকে সুস্থ করে দাও। রাত বাচ্চাটা কোলে নিয়ে মনে মনে আল্লাহকে ডাকছে। এদিকে কথার এখনো জ্ঞান ফিরছে না। আসরের আজান হয়ে গেলে নার্সকে বলে বাচ্চাটা কথার কাছে রেখে নামাজ পড়তে চলে যায়। নামাজ শেষ করে মোনাজাতে রাজ কান্না করতে করতে বলতে থাকে, হে পরওয়ারদিগার, তোমার সকল ফয়সালাকে আমি সহৃদয় চিত্তে মেনে নিই। তুমি তো পারো মানুষের দোয়ার মাধ্যমে তার ভাগ্য বদল করে দিতে। হে আল্লাহ, আমার স্ত্রীকে তুমি সুস্থ করে দাও। দুধের শিশুর কান্না কি তুমি শুনতে পাও না? হে আল্লাহ, তুমি না রহিম রহমান? হে আল্লাহ, রহম করো। বাচ্চাটার জন্য হলেও কথাকে সুস্থ করে দাও। এসব বলে কান্না করতে লাগলো। এদিকে নামাজ শেষ করে হসপিটালে গিয়ে দেখলো কথার এখনও জ্ঞান ফেরেনি। ডাক্তার সাবিহার খুব টেনশন হচ্ছে, মাটার কিছু হলে ছোট্ট বাচ্চাটার কি হবে। রাজ কথার পাশে গিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, মহারানী, দেখো, তোমার রাজকন্যা হয়েছে। তুমি না বলছো আল্লাহ তোমাকে একটা রাজকন্যা দেবে? দেখেছো, আল্লাহ ঠিক তোমার কথা শুনেছে। তোমার রাজকন্যাকে তুমি চোখ মেলে দেখো না। কথা কোনো কথা বলছে না। রাজের চোখ থেকে নীরবে অশ্রু গড়িয়ে কথার মুখের উপর পড়ছে। রাজ কথার দিকে পলকহীন নয়নে তাকিয়ে কাঁদছে। হঠাৎ রাজ দেখল কথা মিটিমিটি সন্ধ্যা আকাশের তারার মতো চোখ খুলছে। কথা চোখ খুলেই কাঁপা কাঁপা কণ্ঠে বলল, জীবন, আমার রাজকন্যা কোথায়? রাজ কথার হাতটা শক্ত করে চেপে ধরে বলল, ভয় পেও না, আমাদের রাজকন্যা ভালো আছে। নার্স গিয়ে ডাক্তার সাবিহাকে বলল, ম্যাম, 27 নং কেবিনের পেশেন্টের জ্ঞান ফিরেছে। সাবিহা কথাটা শুনে চমকে গেল, কেননা যে ক্রিটিক্যাল অবস্থা ছিল সে অনেকটা ভেবেছিল হয়তো রুগী আর ফিরবে না। কিন্তু আল্লাহ যে চাইলে সবই পারে। কথা রাজের চোখের পানি দেখে বলল, এই পাগল, তুমি কাঁদছো কেন? তুমি জানো না তোমার চোখের পানি আমাকে মৃত্যু যন্ত্রণা দেয়? কি করব? আমি যে তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না। তোমার কিছু হয়ে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো? মরে যাব তো? মহারানী, চুপ, একদম চুপ, আর কোনো কথা বলবে না। জীবন, একটু রাজকন্যাটাকে কুলে দেবে আমায়? রাজ বাচ্চাটা কথার বুকে দিতেই কথা গালে মুখে চুমু দিয়ে বলল, আজ থেকে তোর নাম রাইসা, আমার রানী বলে বুকের সাথে জড়িয়ে নিল। রাজ সেদিন রাতটা কথার সাথেই ছিল। তার পরের দিন রাজ বাসায় যায়। বাসায় গিয়ে দেখে অদিতি বাসায় নেই। কাজের মেয়েকে জিজ্ঞেস করতেই বলল, অদিতি আর হাসিব ভাইয়া নাকি অফিসের কাজে সিঙ্গাপুর গেছে, আসতে আসতে 3 দিন লাগবে। ও আচ্ছা, তুমি যাও। রাজ বাসায় এসে নাস্তা করে অফিসে চলে গেল। এদিকে অদিতি অফিসের কাজ শেষ করে হাসিবকে নিয়ে সিঙ্গাপুরের একটা রেস্টুরেন্টে বসে। হাসিব অদিতির দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। এই, তুমি এভাবে তাকিয়ে আছো কেন? মনে হচ্ছে আর কোনোদিন দেখোনি। হুম, তোমাকে যতবার দেখি ততই নতুন মনে হয়। দেখার অভিলাষ যেন পূরণ হয় না। ফ্লার্ট করবে না একদম। আচ্ছা অদিতি, কেউ যদি তোমার অতীত জেনেও নিজের থেকে বেশি ভালোবাসে, সে তোমার কাছে কিছুই চায় না, শুধু তোমার পাশে থাকতে চায় বন্ধুর মতো, তুমি কি করবে? হঠাৎ এমন প্রশ্ন কেন করছো? আর আমার অতীত জেনে কেউ আমাকে ভালোবাসবে না? যদি কেউ ভালোবাসে
মানে কি বলছো এসব? অদিতি, জানি না তুমি আমার কথাগুলো কিভাবে নেবে, কিন্তু বিলিভ করো, আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি। ছোটবেলা থেকেই এই মনে তোমাকে জায়গা দিয়ে ফেলেছি। যেদিন শুনলাম তুমি মেঘকে ভালোবাসো, সেদিন অনেক কষ্ট পেয়েছিলাম। তাই আর দেশে ফিরিনি অভিমানে। বাবা অসুস্থ না হলে হয়তো আর কোনোদিন ফেরাও হতো না। আমি তোমার কাছে ভালোবাসা চাই না, তুমি শুধু আমাকে তোমাকে ভালোবাসার অধিকারটা দিয়ে, আর তোমার সন্তানকে নিজের সন্তানের মতো বড় করার দায়িত্বটা দিও। কথাগুলো বলে হাসিব চোখের পানি ছেড়ে দিল। অদিতি কিছু না বলে হোটেলে চলে গেল। দেশে আসার পথে হাসিবের সাথে একটা কথাও বলল না। দেশে ফিরেই যখন বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে অদিতি হাসিবকে বলল, আচ্ছা হাসিব, এত ভালোবাসো কেন? তুমি চাইলেই আমার চেয়ে হাজার গুণ সুন্দরী পাবে। কে বলছে তোমার চেয়ে সুন্দর মেয়ে পাবো? আমার চোখে তুমিই যে বিশ্ব সুন্দরী। হাসিব কিন্তু ও ছোট লোকটাকে কিভাবে সরাবে আমাদের মাঝখান থেকে? তুমি চিন্তা করো না, আমার প্ল্যান মতো কাজ করবে, দেখে ও নিজ থেকেই চলে যাবে। আচ্ছা ঠিক আছে। এদিকে রাজ প্রায় দিনেই বাসায় লেট করে ফেরে, অফিস থেকে হুট হাট করে চলে যায়। এজন্য অনেক অপমানজনক কথা শুনতে হয়। তবুও রাজ শুধু কথাকে বাঁচাতে সব রকম ত্যাগ স্বীকার করে যায়। হঠাৎ একদিন রাজ সাথীর ডেস্কে প্রবেশ করতেই সাথী রাজকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে বলে, রাজ, কি করছো তুমি এসব? হাসিব সাথীর চিৎকার শুনে সাথীর রুমে গিয়ে রাজকে লাথি দিয়ে সাথীর থেকে সরিয়ে দিয়ে বলে, অদিতি তোমার হাজবেন্ড। ছোট লোক জানতাম, কিন্তু চরিত্রহীন জানতাম না। অফিসের সবাই হাসিবের চিৎকার শুনে অদিতির রুমে এসে গেল, আর রাজের বিষয়ে এসব শুনে সি সি করতে লাগলো। অদিতি সবার সামনে রাজের দু গালে চর বসিয়ে দিয়ে বলল, সে রাজ, সে এই তোমার ভালোবাসা? আমি কি সাথীর চেয়ে দেখতে খারাপ? ইচ্ছা করে তুমি সাথীর সাথে এমন করলে? তোমাকে স্বামী বলতে আমার ঘৃণা হচ্ছে। আপনারাই বলেন, এমন একটা মানুষের সাথে কিভাবে সংসার করি, যে কিনা এতটা নীচ, যার চরিত্রে ঠিক নেই। কথাগুলো বলতে বলতে অভিনয়ের কান্নায় কেঁদে দিল। অদিতি, বিলিভ করো, সাথীর সাথে আমার তেমন কিছুই করিনি। সাথীর রুমে যেতেই সাথী নিজেই অসভ্যতামি করেছে। রাজের কথা শুনে হাসি রাজের গালে ঠাস করে চর বসিয়ে দিয়ে বলল, ছোট লোক, চরিত্রহীন, অসভ্যতামি করে আবার বড় বড় কথা। আজকে তুই অদিতির হাজবেন্ড না হলে তোকে পুলিশে দিতাম। রাজ কি বলবে কিছু বুঝতে পারছে না। অফিসের সবাই সি করছে। মিস হুমাইয়া তো সবার সামনে বলেই দিল, ঘরে এত সুন্দর বউ রেখে কলিগের সাথে নোংরামি। ঘরে কি মা বোন নেই? হুমাইয়া, তুমিও এসব বিশ্বাস করলে? আরও অবিশ্বাসের কি আছে? নিজের চোখের সামনে যা দেখছি তা অবিশ্বাসের কি আছে? আপনাকে সত্যিই ভালো মনে করেছিলাম। আপনার প্রতি একটা শ্রদ্ধাবোধও কাজ করতো আমার সব সময়, কিন্তু আপনি আজ তা নষ্ট করে দিলেন। সত্যি আপনাদের মতো পুরুষ, পুরুষ জাতির কলঙ্ক। সে লজ্জা করে না অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে এসব নোংরামি করতে? আরে হুমাইয়া, কি বলছেন এসব? তার জন্মের কি ঠিক আছে? যে নারীকে সম্মান দিতে জানে না, হয়তো কোনো পতিতালয়ের জন্ম। আমি শুনেছি তো রাজ ইতি অনাথ আশ্রমে বড় হয়েছে। কার না কার পাপের ফসল ছিল। মিস্টার ফারহান, প্লিজ আমার জন্ম পরিচয় নিয়ে কিছু বলবেন না। আপনারা সবাই আমাকে ভুল ভাবছেন। সাথী, প্লিজ তুমি সত্যিটা সবাইকে বলে দাও। রাজ সাথীর দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। সাথী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। এই, তুই এখানে নাটক করবি? বের হয়ে যা আমার অফিস থেকে। তোর মতো চরিত্রহীন আমার অফিসে রেখে অফিসটাকে কলঙ্কিত করতে চাই না। আর এই যে সাথী, বোন আমার, সরি, আজ আমার জন্য সবার সামনে তোমাকে এমন পরিণতি ভোগ করতে হলো। কি হলো, যাচ্ছিস না কেন? চলে যাচ্ছি। তার আগে কিছু বলে যাই। সবাই শোনেন, একদিন না একদিন সত্য ঠিকই প্রকাশ পাবে। আর মিস সাথী, তোমাকে তো নিজের বোনের মতো ভাবতাম। তুমি যাই হোক, আমি ক্ষমা করলেও আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। রাজ অফিস থেকে বের হয়ে চোখের পানি মুছে হসপিটালে চলে গেল। কথা এখন অনেকটা সুস্থ। বেবির বয়স 4 মাস হতে চলছে। রায়সা দেখতে ঠিক কথার মতো হয়েছে। রাজ কথাকে নিয়ে বাসায় উঠতে চেয়েছিল, কিন্তু হুটহাট সমস্যা দেখা দেয়। রাজকে দেখে কথা রায়সার গালে চুমু দিয়ে বলল, ওই যে দেখো, তোমার বাবা এসেছে। বাবা এর কাছে যাবে? রাজ কথার পাশে বসে রায়সাকে কোলে তুলে নিল। বাবা মেয়ের কি সুন্দর খুনসুটি
কথা মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। কোমরের বাম সাইডে প্রচণ্ড ব্যথা করছে, কিন্তু হৃদয় জুড়ানো দৃশ্য দেখে রাজকে বলতেও পারছে না। রাজ কথার কপালে চুমু দিয়ে রাইসাকে রেখে ডাক্তার সাবিহার কাছে যেতেই সাবিহা বলল, রাজ, কথার শরীর বেশি ভালো না, একটা অপারেশন করা লাগতে পারে, হয়তো তাতে আরও কিছুদিন বেঁচে যেতে পারে। ডক্টর, যা ভালো হয় করুন, টাকার চিন্তা করবেন না। আচ্ছা, আর হ্যাঁ, আপনার মেয়েটা অনেক কিউট, আমার প্রায় সময় পরে নিয়েই কাটে। ধন্যবাদ। আপনারা এভাবে পাশে না দাঁড়ালে কি হতো জানি না। ধন্যবাদ কেন দিচ্ছেন? মানুষ মানুষের জন্যে, তাই না? আচ্ছা ম্যাডাম, আমি তাহলে আসি। আচ্ছা। রাজ কথার কাছ থেকে বিদায় নিয়ে সোজাসুজি বাসায় এসে পড়ে। বাসায় এসে দেখে অদিতি শুয়ে আছে। দুদিন হলো কাজের মেয়েটা গ্রামের বাড়িতে গিয়েছে। রাজ নিজেই ডিমবাজি করে খেয়ে ফ্লোরে চাদর বিছিয়ে শুয়ে পড়ল। মাঝরাতে ঘুম ভেঙে গেল। বিছানায় অদিতি কেমন যেন ছটফট করছে। রাজের বুঝতে বাকি রইল না অদিতির প্রসব বেদনা উঠেছে। তাড়াহুড়া করে হসপিটালে নিয়ে যায় রাজ। ডাক্তার প্রায় ঘন্টাখানিক পর অপারেশন থিয়েটার থেকে বের হয়ে বলল, মিস্টার রাজ, আই অ্যাম সরি, আপনার স্ত্রীর মৃত বাচ্চা হয়েছে। এছাড়া আপনার স্ত্রীর প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। রাজ কী বলবে ভেবে পাচ্ছে না। যে বেবির জন্য এত কিছু স্যাক্রিফাইস করলো, সেই বেবি কিনা মৃত হলো। অদিতি কথা শুনতে পারবে তো? অদিতির সেন্স ফিরতে জানতে পারলো তার মৃত বেবি হয়েছে। কথাটা শুনে চিৎকার করে কাঁদতে লাগলো। কিছুক্ষণ কান্না করে আবার সেন্সলেস হয়ে যায় অদিতি। রাজ সারাটা রাত অদিতির পাশে ছিল। হসপিটালে অদিতি না চাইলেই রাজ অদিতির সব রকম টেক কেয়ার করে। বাসায় আসার পর আবার টাইফয়েডের আক্রান্ত হয়। রাজ অদিতির পাশে সবসময় ছিল। অদিতি সুস্থ হতে হাসিবের সাথে মেলামেশা দিন দিন বাড়তে লাগলো। রাজ অবশ্য অদিতিকে বলেওছিল হাসিব ভালো না, বিনিময়ে অপমানিতই হতে হয়েছিল। একদিন হঠাৎ অদিতি রাজের হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে বলল, মিস্টার রাজ, তোর মতো ছোট লোকের সাথে এতদিন ছিলাম, আজ সব থেকে মুক্তি দিলাম, তোকে ডিভোর্স দিয়েছি, এই নে ডিভোর্স পেপার। আর আমি আর হাসিব খুব তাড়াতাড়ি বিয়ে করছি। রাজ মুচকি হেসে বলল, আচ্ছা, আর হ্যাঁ, এই নে তোর চুক্তির 10 লাখ টাকা। আমি না দিলেও কিছু করতে পারতি না, বাট তোর মতো ফকির না, তাই দিয়ে দিলাম। এগুলো নিয়ে সারা জীবন পতিতালয়ে কাটিয়ে দিতে পারবি। আচ্ছা ম্যাডাম, ধন্যবাদ। আর হ্যাঁ ম্যাম, যতটা খারাপ ভাবছেন ততটা খারাপ আমি না। একদিন সব সত্যি প্রকাশিত হবে, সেদিন হয়তো রাজ নামক আমিটাকে ছুঁয়েও দেখতে পারবেন না। আরেকটা কথা বলছি, হাসিব ছেলেটা ভালো না, অনেক মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছে। অদিতি রাজের কথা শুনে ঠাস করে চর লাগিয়ে দিয়ে বলল, তোর এত বড় সাহস, আমার ভালোবাসার মানুষের নামে মিথ্যা কথা বলস, নিজের মতো সবাইকে ভাবিস। রাজ আর কিছু বলল না। বাসা থেকে বের হওয়ার আগে অদিতির বাবার সাথে দেখা করে বাড়ি থেকে বের হয়ে পড়ল। রাজ বাসা থেকে বের হতেই অদিতি হাসিবকে ফোন দিয়ে বলল সে রাজকে ডিভোর্স দিয়ে দিয়েছে। হাসিব কথাটা শুনেই বলল, সুইট হার্ট, আমরা তাহলে খুব তাড়াতাড়ি বিয়েটা করে নিচ্ছি। তুমি সন্ধ্যায় এসো, পার্টিতে যাব। দেখতে দেখতে কয়েকদিন চলে গেল। এদিকে অদিতি অফিসের কাজে সিঙ্গাপুর যায়। সেখান থেকে আসার সময় হাসিবের জন্য একটা দামি ঘড়ি কিনে আনে, আর সেটা সারপ্রাইজ হিসেবে দেওয়ার জন্য এয়ারপোর্ট থেকে সরাসরি হাসিবের বাসায় চলে যায়। হাসিবের রুমের কাছে যেতেই অদিতি মেয়েলি কণ্ঠ শুনতে পায়। অদিতি রুমের জানালা দিয়ে তাকাতেই চমকে যায়। হাসিব আর আরেকটা মেয়ে, দুজন অশ্লীল কর্মকাণ্ডে ব্যস্ত। এক পর্যায়ে মেয়েটা বলল, আচ্ছা বেবি, অদিতি মেয়েটাকে বিয়ে কবে করছো? এই তো কয়েকদিনের মাঝে। জানো কত কষ্ট হয়েছে পটাতে শালিকে, কত কষ্ট করে বেবিটা নষ্ট করেছি। যদিও বেবি নষ্ট করার সম্পূর্ণ ক্রেডিট তোমার। এছাড়া তার স্বামী রাজকে বানিয়েছি চরিত্রহীন, সাথীকে দিয়ে প্ল্যান করে অফিস থেকে বের করেছি, ডিভোর্স পর্যন্ত করে দিয়েছি। আহারে বেচারা, এখন শুধু বিয়েটা করতে দাও, তারপর তার সব সম্পত্তি তোমার আর আমার। মেয়েটা হাসিবকে জড়িয়ে ধরে বলল, সত্যি আমার বরটা এত জিনিয়াস, এটা জানা ছিল না। হাসিবের মুখে এমন কথা শুনে অদিতি ফ্লোরে বসে পড়ল। তার চিৎকার দিয়ে কান্না আসছে। চিন্তা করো না, এ মাসেই বিয়েটা সম্পূর্ণ করব। ওরে আবার বাবুতা, আসো বুকে নেই। দুজনেই নিজেদের শারীরিক চাহিদা মেটাতে ব্যস্ত। অদিতি সব দেখে বুঝতে বাকি রইল না হাসিব তার সম্পত্তির জন্যই সব করছে, আর তার সন্তানটা
রাজ নয়, হাসিব কুকুরটা নষ্ট করেছে। অদিতির বুক ফেটে কান্না আসছে। অদিতি হাসিবের বাসা থেকে সোজা তার বাসায় এসে পড়ে। বাসায় এসে দরজা লাগিয়ে দিয়ে বিছানায় শুয়ে কান্না করতে লাগে আর ভাবতে লাগে রাজ প্রায় একটা বছর তার সাথে থেকেও একটা বার শুয়ে দেখেনি, আর সে কিনা রাজকে কত অপমান করেছে। রাজ ঠিকই বলেছিল হাসিব ভালো না, তার কথা বিশ্বাস না করে কি ভুলটাই না করতে গিয়েছিল। কিছুক্ষণ পর অদিতি তার রুম থেকে বের হতেই কাজের মেয়েটা বলল, আপু, আপনাকে একটা কথা বলি। হ্যাঁ, বলো। আপু, রাজ ভাইয়া কোথায়? তাকে দেখছি না। রাজ চলে গেছে। আপু, শুনলাম রাজ ভাইয়াকে আপনি নাকি ডিভোর্স দিয়েছেন। আপু, রাজ ভাইয়া সত্যিই আপনাকে অনেক ভালোবাসতো। আপনার যখন টাইফয়েড হয়েছিল তখন সারা রাত আপনার মাথায় পানি দিয়েছিল, কিছুক্ষণ পর পর মাথা মুছে দিয়েছিল। আপু, সত্যিকার ভালোবাসা না থাকলে এসব সম্ভব না। আচ্ছা, তোকে এসব বলতে হবে না, তুই যা এখান থেকে। আচ্ছা আপা, আমি আসি। হুম, যা। এদিকে অদিতির বাবার অসুস্থতা বাড়লে রাতেই হসপিটালে নিয়ে যায়। ডাক্তার অদিতির বাবাকে দেখে বলে, ম্যাডাম, আপনার বাবার অবস্থা বেশি ভালো না, আপনি বঙ্গবন্ধু মেডিকেলে নিয়ে যান, সেখানের চিকিৎসা অনেক ভালো। শুনেছি পরশু বিদেশ থেকে ডাক্তার আশফাক আসবে। আচ্ছা, ধন্যবাদ ডাক্তার। অদিতি যখন ডাক্তার রায়হানের রুম থেকে বের হতেই একটা নার্স বলল, আপু, কয়েকদিন আগে আপনার হাজবেন্ড এই হসপিটালে নিয়ে আসছিল না? হ্যাঁ, কেন, কি হয়েছে? আপু, আপনি অনেক ভাগ্যবান, বর্তমানে খুব কম মেয়েই আপনার মতো স্বামী পায়। লোকটা সারা রাতে একবারও ঘুমায়নি, কত কেয়ার করছে আপনার জন্য নামাজ পড়ে দোয়া করেছে। আপু, দোয়া করবেন আমার বরটাও যেন আপনার বরের মতো ভালো হয়। অদিতি নার্সকে আর কিছু বলল না। বুকের ভিতরটা কেমন করে উঠল। বারবার চোখের সামনে রাজের চেহারাটা ভেসে উঠতে লাগলো। হঠাৎ কেন এমন লাগছে? অদিতি বারবার রাজের নাম্বারটাতে ফোন দিতে লাগলো, কিন্তু বারবার ফোনটা সুইচ অফ দেখাতে লাগলো। অদিতির কান্না পাচ্ছে, মনে হচ্ছে সে তার সবচেয়ে প্রিয় জিনিসটাই হারিয়ে ফেলেছে। সেদিন রাতে আর ঘুমাতে পারল না, সারা রাত শুধু রাজের কথাই মাথায় আসছিল। অদিতি বুঝতে পারছে না তার কেন এমন লাগছে। সে কি রাজকে ভালোবেসে ফেললো? না, সে কি ভাবছে? পরের দিন কারো দরজায় নক করার শব্দে অদিতির ঘুম ভাঙে। অদিতি মনে করছে রাজ আসছে। অদিতি দৌড়ে গিয়ে দরজা খুলে দেখে হাসিব দাঁড়িয়ে আছে। অদিতিকে দেখে হাসিব বলল, সুইটহার্ট, তোমার ফোন অফ পাচ্ছে। জানো কত টেনশন হচ্ছিল আমার, তুমি কাল একটি বারও ফোনও দাওনি। তুমি দেশে আসছো, একবার আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? অদিতি ঠাস করে হাসিবের গালে চর বসিয়ে দিয়ে বলল, লুচ্চা, তোর লজ্জা করে না আমাকে সুইটহার্ট ডাকতে? রাজ আমার স্বামী, চরিত্রহীন নয়, চরিত্রহীন তুই। তোর জন্য রাজকে ভুল বুঝেছি আমি। কি বলছো এসব? অদিতি, আমি তোমাকে ভালোবাসি। কুত্তা, তোর অপবিত্র মুখে আমার নাম নিবি না। প্লিজ, তুই আমার চোখের সামনে থেকে সরে যা। অদিতি, প্লিজ বিলিভ করো, তুমি আমাকে ভুল বুঝছো। এই, তুই যাবি নাকি জুতার বাড়ি দেব? এই দারোয়ান, এসব ছোট লোক ঢোকে কেমনে? বের করে দাও। দারোয়ান হাসিবকে বের করে দেয়। অদিতি রুমে গিয়ে আবারও কাঁদতে লাগে। রাজের একটা ছবিও নেই, নেই কোনো পরিচয়। কি করে খুঁজে বের করবে? রাজ কি তাকে ক্ষমা করবে কখনো? হসপিটাল থেকে ফোন আসলে অদিতি তার বাবাকে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে অ্যাডমিট করে। যখন বের হচ্ছে হঠাৎ একটা রুমে রাজকে ঢুকতে দেখে অদিতি চমকে যায়। রাজকে এভাবে পেয়ে যাবে সে ভাবতেও পারেনি। অদিতি রাজকে দেখেই দৌড়ে সেই রুমে যায়। রাজকে কিছু না বলতে দিয়েই রাজকে জড়িয়ে ধরে বলে, রাজ, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ছাড়া বাঁচব না। ম্যাডাম, এসব কি হচ্ছে? সবাই দেখছে, প্লিজ ছাড়েন আমাকে। না, ছাড়বো না, আগে বলো আমাকে ক্ষমা করছো। আর স্ত্রী স্বামীকে জড়িয়ে ধরবে না? কাকে জড়িয়ে ধরবে? তুমি আমার স্ত্রী নও, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। রাজ, আমি ডিভোর্স লেটার ছেড়ে ফেলেছি, তুমি আমার স্বামী, তোমার পায়ের নিচে একটু জায়গা দাও আমায়। রাজ অদিতিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আশ্চর্য, আপনি আমার কথা শুনতে পারছেন না? আমার স্ত্রী আছে, এই যে আমার স্ত্রী। কথাকে দেখিয়ে দিয়ে কথা রাজ আর অদিতির দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। কি বলছো এসব রাজ? তোমার স্ত্রী আছে? হ্যাঁ অদিতি, আমার স্ত্রী মেয়ে সবই আছে। এই যে আমার কলিজা, আর আমাদের কলিজার টুকরা। রাজ, রাজ, প্লিজ আমাকে কলিজা বলবে না। আল্লাহ এমন দিন দেখার আগে আমাকে নিয়ে নিল না কেন?
তুমি আরেকটা বিয়ে করেছো আমি অসুস্থ বলে। তুমি একবার বলতে আমাকে, ও কলিজা, আমাকে নিজ হাতে গলা টিপে মেরে ফেলতে। আমি আর বাঁচতে চাই না। কথা, প্লিজ কান্না করো না। তুমি প্লিজ আমাকে ছুঁয়ো না। আমার কেউ নেই। আমি আর বাঁচতে চাই না। আল্লাহ আমাকে নেয় না কেন? কি অপরাধ করেছিলাম যে এমন দিন দেখতে হবে আমার? কথা, প্লিজ চুপ করো। কি চুপ করব? আমার কলিজাটা ফেটে যাচ্ছে। রাজ, তুমি স্ত্রী সন্তান রেখেও আমাকে কেন বিয়ে করলে? সি, তোমাকে ভালো মনে করেছিলাম। কথা, প্লিজ ক্ষমা করে দাও। আমি তোমাকে বাঁচাতেই এসব করেছি। তাহলে শোনো, যখন ডাক্তার বলে দিল তোমার চিকিৎসার জন্য 10 লাখ টাকা লাগবে, তাহলে হয়তো বাঁচলেও বাঁচতে পারো, তখন সদ্য চাকরিতে ঢুকেছি, হাতে পকেট খরচের টাকাটাও নেই। এর আগে যে সঞ্চয় ছিল সব শেষ। অফিসে নতুন ঢুকে লোনের অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু লোন দেয় অফিসে কম করে হলে 3 মাস থাকার পর। কিন্তু আমার 2 মাসও হয়নি, চোখে মুখে অন্ধকার দেখছিলাম। এদিকে তোমার অবস্থা দিনকে দিন খারাপের দিকে যাচ্ছিল। আমার কিছুই করার ছিল না। নামাজ পড়ে শুধু আল্লাহর কাছে কাঁদতাম, যেন আল্লাহ আমাকে আলোর পথ দেখায়। কারণ হসপিটালে যখনই তোমার মলিন মুখটা দেখতাম, তখন বুকের ভিতরটা চুরমার হয়ে যেত। তুমি যে আমার জীবন ছিলে। এদিকে ডক্টর বলে দিল তোমাকে বাসায় নিয়ে এসে পড়তে, যদি টাকা না দিতে পারি। ঠিক এমন সময় অদিতিয়া ম্যাডামের বিয়ে ঠিক হয়। বিয়ের দিন অদিতি ম্যাডামের বর অ্যাক্সিডেন্টে মারা যায়, আর অদিতি ম্যাডাম সেদিন সেন্সলেস হয়ে গেলে ডক্টরের কাছে নিয়ে আসে। ডক্টর অদিতি ম্যাডামকে দেখে বলে, অদিতি ম্যাডাম অন্তঃসত্ত্বা, আর তাই ম্যাডামের বাবা তার মান সম্মান রক্ষার্থে আমার সরলতার সুযোগ নেয়। কেননা যেদিন স্যার অদিতিকে নিয়ে হসপিটালে আসে, সেদিন আমার কথা জানতে পারে যে আমার স্ত্রীকে বাঁচাতে টাকার দরকার। তাই আমাকে বলে, তোমার চিকিৎসার টাকা সব স্যার দেবে যদি আমি কথা মতো অদিতিকে বিয়ে করি। তোমাকে বাঁচাতে এছাড়া আমার হাতে আর কোনো রাস্তা ছিল না। কি করব? বড্ড বেশি ভালোবাসি তোমায় জীবন। রাজ, আমি এ জীবন চাই না। আমি তোমার হয়ে একদিন বেঁচে থাকতে পারলেই খুশি। তোমার ভাগ অন্য কাউকে দিতে পারবো না। তুমি একটিবার আমাকে বলতেও পারলে না খুব বেশি পর নাকি আমি? কেন করলে এমন? তুমি জানো না আমি মৃত্যুকে আলিঙ্গন করতে ভয় পাই না, কিন্তু তোমাকে নিয়ে আমার ভয় হয়। তুমি যে আমার স্পন্দন। কথা, প্লিজ কান্না করো না। আমি তোমার অধিকার কাউকে দেইনি, আর কোনোদিন দেবও না। আমি অদিতিকে ছুঁয়েও দেখিনি। আর ম্যাম, ক্ষমা করবেন, আপনার কাছ থেকে জোর করেই টাকা আদায় করেছি। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না, কেননা স্যার অসুস্থ। কথাকে বাঁচাতে এছাড়া বিকল্প কোনো রাস্তা ছিল না। আরেকটা কথা ম্যাম, গরিব হতে পারে, চরিত্রহীন নই। কারণ আমাদের মতো গরিবদের চরিত্রটাই সব। আপনি না বলেছেন আমি পতিতালয়ে রাত কাটাই? সেদিন আপনার প্রশ্নের কোনো উত্তর ছিল না। আমি যতদিন দেরি করে বাসায় ফিরেছি, ততদিন আমার স্ত্রীর পাশে ছিলাম। আমার স্ত্রীকে বাঁচাতে আমি জীবন দিতেও পারি। ক্ষমা করবেন, আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আর কোনোদিন কষ্ট দেব না। অদিতি মূর্তির মতো দাঁড়িয়ে আছে, চোখের পানি গাল বেয়ে টুপটাপ করে পড়ছে। কোনো স্বামী তার স্ত্রীকে এতটা ভালোবাসতে পারে, তার যেন বিশ্বাস হচ্ছে না। বুকের ভিতর সুপ্ত ভালোবাসাটা নদীর চরের মতো জেগে উঠতেছে। খুব করে ইচ্ছে করছে রাজকে একবারের জন্য জড়িয়ে ধরে ভালোবাসি বলতে, কিন্তু এখন আর সে অধিকারটা নেই। রাজকে করা অপমানগুলো চোখের সামনে ভেসে উঠছে। এদিকে কথা কেঁদেই চলছে। রাজ বারবার বলছে এই কথা, কান্না করো না প্লিজ। কথা তবুও থামছে না। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সে। রাজ কথার চোখের পানি মুছে দিতে গেলে কথা চিৎকার দিয়ে বলে ওঠে, প্লিজ তুমি আমাকে ছুঁয়ো না। এত ভালোবাসো কেন আমায়? কেন নিজেরে এভাবে কষ্ট দাও? ওই জীবন, কষ্ট দাও কেন এভাবে নিজেকে? এতটা ভালোবাসো কেন আমায়? মরেই তো যাব, এত ভালোবাসা রেখে মরতে যে আমার কষ্ট হবে। জানো, এখন খুব ইচ্ছে করে বাঁচতে মন চায় তোমাকে নিয়ে, যদি আরও বাঁচতে পারতাম, কিন্তু আমি জানি আমি বাঁচব না। রাজ কথাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলতে লাগলো, একদম চুপ, কোনো কথা বলবে না। মরার কথা কেন বলো? তোমার কিচ্ছু হবে না। তোমার কিছু হলে আমি কাকে নিয়ে বাঁচব? আমার বেঁচে থাকাটাই যেন তোমাকে ঘিরে। আর কখনো মরার কথা বলবে না। কথা রাজের বুকে ফুপিয়ে কেঁদেই যাচ্ছে। কথার চোখের পানিতে রাজের শার্ট ভিজে যাচ্ছে, তবুও কথা কান্না থামাচ্ছে না। কথা, কলিজা,
আমার কান্না করো না প্লিজ। রাজ, আমাকে একটু শক্ত করে জড়িয়ে ধরো। আমার খুব কষ্ট হচ্ছে, মাথাটা ভীষণ ব্যথা করছে, মনে হচ্ছে মাথার উপর কেউ ট্রাক চালিয়ে দিচ্ছে। খুব কষ্ট হচ্ছে রাজ, প্লিজ আমাকে শক্ত করে ধরো, আমার ভয় হচ্ছে। কথা, প্লিজ কান্না করো না, তোমার কিচ্ছু হবে না। হঠাৎ রাজ বুঝতে পারলো কথা আর কথা বলছে না। এই কথা, কলিজা আমার, কি হলো? কথা বলো, কথা বলো প্লিজ। এমন সময় ডাক্তার সাবিহা রুমে এসে কথার পালস চেক করে বলল, যা ভেবেছিলাম তাই হয়েছে, কথা আর হয়তো বাঁচবে না। আমরা কোনটা করব? একদিকে কিডনি প্রায় যে একটা ভালো ছিল সেটাও নষ্টের পথে, অন্যদিকে ব্রেন টিউমারটা বড় হতে হতে মারাত্মক পর্যায়ে আছে। ডক্টর, প্লিজ আমার কলিজার টুকরাকে বাঁচান। রাজ, আমাদের হাতে কিছু করার নেই, হয়তো দেখা যাবে অপারেশন থিয়েটারে, তাই অপারেশন না করাই বেটার হবে। যদি কিডনি প্রবলেম না থাকতো তাহলে হয়তো একটা চান্স নেওয়া যেত। এদিকে রাইসা কাঁদতে লাগলো, কোনোভাবেই কান্না থামানো যাচ্ছে না। রাজ রাইসাকে বুকে নিয়ে কান্না থামানোর চেষ্টা করছে। রাজ, রাইসাকে দাও তো আমার কোলে। অদিতি রাইসাকে কোলে নিয়েই গালে মুখে চুমু দিয়ে বলতে লাগলো, আম্মুটা কাঁদে না, তোমার মমের কিচ্ছু হবে না। এই বলে বুকে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। রাইসা অদিতির কোলে গিয়েই কান্না থামিয়ে দেয়। মিস্টার রাজ, কি বলেন, আমরা অপারেশনটা কি করব? রাজ কিছু বলার আগেই অদিতি বলল, ডাক্তার, কথাপুর অপারেশনের সব ব্যবস্থা করেন, দরকার হলে বলেন বিদেশ নিতে হলে তাই নেন, তবুও আমার বোনের যেন কিছু না হয়। ম্যাডাম, এখানে টাকার প্রশ্ন পরে আসছে, অপারেশনটা ক্রিটিক্যাল, এছাড়া রোগীর শারীরিক অবস্থাও বেশি ভালো না। আপনি অপারেশন করেন, এই মাসুম বাচ্চার জন্য হলেও আল্লাহ আপুর বাঁচিয়ে রাখবে। আপনাদের কাজ আপনারা করেন। আচ্ছা ঠিক আছে, আগামী পরশুদিন আমাদের দেশে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটালের একজন চিকিৎসক আসার কথা, তাকে দিয়ে অপারেশনটা করাতে চাচ্ছি। আপনারা কি বলেন? হ্যাঁ, আপনি সব রেডি করেন। অদিতি রাইসাকে রাজের কোলে দিয়ে বলল, রাজ, তুমি কোনো চিন্তা করো না, আমি সব সময় তোমার পাশে আছি। আর হ্যাঁ রাজ, আমি সত্যিই তোমাকে ভালোবাসি, হয়তো তোমার আর কথা আপুর মতো ভালোবাসতে পারি না। জানো রাজ, ভালোবাসা বলতে কি সেটা তোমার সাথে পরিচয় হওয়ার আগে জানতাম না। ভালোবাসাকে নোংরামের পর্যায়ে নিয়ে গিয়েছিলাম। মেঘের সাথে যা হয়েছে তাকে ভালোবাসা বলে না। ভালোবাসা কি সেটা তোমার কাছ থেকে শিখেছি। একটা মানুষ নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য কতটা ত্যাগ, অপমানিত হতে পারে তোমাকে না দেখলে বুঝতাম না। তোমাকে কত অপমান করেছি, কোনো দিন কোনো অপমানের জবাব দাওনি। তুমি চাইলেই আমার কাছ থেকে স্বামীর অধিকার আদায় করে নিতে পারতে। একই ছাদের নিচে থেকেও কোনোদিন সে সুযোগ গ্রহণ করনি। আমি কত কথাই না বলেছি তোমাকে, আমি সত্যি তোমাকে না বুঝে কষ্ট দিয়েছি। হাসিবের জন্য অফিসে তোমাকে ভুল বুঝেছি, তারপরও কোনো প্রতিবাদ করনি। রাজ, আমি সত্যিই তোমার সাথে খুব অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। অদিতি, কি বলছো এসব? আমি কিছু মনে করিনি। রাজ, তোমার আর কথা আপুর পাশে আছি, ইনশাআল্লাহ কথা আপুর কিছু হবে না। আমি এখন আসি। এদিকে দুদিন পর কথাকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যায়, রাজ অপারেশন থিয়েটারের বাহিরে দাঁড়িয়ে মনে মনে আল্লাহকে স্মরণ করছে। অদিতি রাইসাকে নিয়ে বসে আছে। প্রায় 2 ঘন্টা অপারেশন শেষে ডাক্তার ম্যাকলান আর সাবিহা বের হলো। রাজ দৌড়ে সাবিহার কাছে গিয়ে বলে, ম্যাডাম, কথা কেমন আছে? ডাক্তার সাবিহা মুচকি হেসে বলল, অপারেশন সাকসেসফুল, কোনো চিন্তা করবেন না। সত্যি বলছেন? হুম, সত্যি বলছি, বাট একটা সমস্যা, কথার কিডনি যদি মাসখানেকের মাঝে ম্যানেজ না করতে পারেন তাহলে হয়তো আমাদের হাতে কিছু করার থাকবে না। আর ও নেগেটিভ গ্রুপের কিডনি পাওয়া যায় না। রাজ চেয়ারে বসে পড়ল। আল্লাহ এক বিপদ শেষ না করতেই আরেক বিপদ এসে হানা দিচ্ছে। পিছন থেকে অদিতি রাজের কাঁধে হাত দিয়ে বলল, রাজ, কান্না করো না, আমি সব শুনেছি। যত টাকা লাগে কথা আপুর কিডনি ম্যানেজ করব। তুমি বরং শুক্রিয়া আদায় করো, আপুর ব্রেন টিউমারের অপারেশনটা সাকসেসফুল হয়েছে। ওহম অদিতি, তুমি সত্যি আমাদের জন্য অনেক কিছু করলে। আরে না, তেমন কিছুই না, তোমাদের ভালোবাসার কাছে এসব কিছু না। সন্ধ্যায় কথার জ্ঞান ফিরতেই নার্সকে বলে, আপু, রাজ কোথায়? ওকে একটু আসতে বলেন। রাজ নার্সের কাছে কথার জ্ঞান ফেরার পর কথার কেবিনে গিয়ে তার পাশে বসে। কথা রাজের দিকে তাকিয়ে চমকে যায়। এই, তুমি কাঁদছো পাগল? না, আমি জানি আমার পাগলটা কাঁদছে।
আর কাঁদবে না, আমার আর কিচ্ছু হবে না, এবার হাসো। রাজ কথার মুখে এমন কথা শুনে হেসে দিল। এদিকে সপ্তাহখানেকের মাঝে অনেকটা সুস্থ হয়ে যায় কথা, কিন্তু বিপত্তি বাজে তখনই। দিন দিন কিডনির সমস্যাটা বাড়তে লাগলো। পেটের বাম সাইডে অসহনীয় ব্যথা, হঠাৎ ব্যথা সহ্য না করতে পেরে সেন্সলেস হয়ে যাওয়া। মনে হচ্ছে কথার দিন ফুরিয়ে যাচ্ছে। কথার অবস্থা দিনকে দিন খারাপের দিকে যাচ্ছিল। রাজ কথার মাথার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। এমন সময় কথা বলল, রাজ কলিজা আমার, আমাকে একটু বুকে নেবে, আমাকে একটু বুকে নেবে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, আমার চোখ বন্ধ হয়ে আসছে, আমি আর হয়তো বাঁচবো না কলিজা, নাও না একটু বুকে। রাজ কথাকে তার বুকের সাথে জড়িয়ে নেয়। কথার চোখের পানি রাজের শার্ট ভিজে যাচ্ছে। রাজ কথার কপালে চুমু দিয়ে বলল, তুমি প্লিজ কান্না করো না, তোমার কিছুই হবে না। তুমি কান্না করলে যে আমার খুব কষ্ট হয় কলিজা, আমি সত্যি হয়তো বাঁচবো না, আমার না খুব কষ্ট হচ্ছে। আমাদের রায়সাকে কখনো কষ্ট দিও না। কি সব বলছো তুমি? এই কথা, কথা বলো। কথা আর কোনো কথা বলছে না। রাজ ডাক্তারকে ডাকতে লাগলো। ডাক্তার সাবিহা কথাকে দেখে বলল, থেরাপি দিতে হবে, অবস্থা ভালো না, এদিকে কিডনিও ম্যানেজ করা গেল না। রাজ প্লিজ কিছু একটা করো। রাজ অদিতিকে ফোন দিল। অদিতি বলল, তুমি চিন্তা করো না, আমি হসপিটালে আসছি। অদিতি গাড়ি করে হসপিটালে আসার সময় পিছন থেকে একটা ট্রাক এসে অদিতির গাড়িতে ধাক্কা দেয়। মুহূর্তে গাড়ি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। রাস্তার লোকেরা অদিতির ফোন থেকে ফোন করে জানায় অদিতি অ্যাক্সিডেন্ট করেছে। রাজ হসপিটালে নিয়ে আসতে বলে। অদিতিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজেই ভর্তি করা হয়। প্রায় 12 ঘন্টা পর অদিতির জ্ঞান ফিরলে রাজ অদিতির কাছে গিয়ে জিজ্ঞেস করে, কেমন লাগছে এখন? অনেকটা ভালো। জানো রাজ, যখন অ্যাক্সিডেন্ট হয় তখন মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম তোমার সাথে যেন একবারের জন্য কথা বলতে পারি। রাজ, আমার সমস্ত সম্পত্তি তোমার নামে উইল করে দিয়েছি। তুমি আমার অসুস্থ বাবাটাকে দেখো। আমার যে কন্ডিশন, ডক্টর বলেছে আমি বাঁচব না। আর আমার রক্তের গ্রুপও ও পজিটিভ। ডক্টরকে বলেছি আমার কিডনি দুটোই যেন কথা আপুকে দিয়ে দেয়। কি বলছো এসব? তুমি কোনো কথা বলো না। আমার শেষ একটা অনুরোধ, রাখবে? হ্যাঁ বলো। মরার পর তুমি আমাকে স্ত্রী বলে সবার কাছে পরিচয় দিও। আর আল্লাহ যদি জান্নাত দেয়, সে জান্নাতে আমাকে পাশে রেখো। কি বলছো এসব? রাজ প্লিজ কথা দাও। আচ্ছা, কথা দিলাম। অদিতি ডাক্তারকে বলল তার আর কথার অপারেশনটা করতে। যথারীতি অদিতির কিডনি কথার শরীরে প্রতিস্থাপন করা হলো। প্রায় 3 ঘন্টা পর ডাক্তার সাবিহা অপারেশন থিয়েটার থেকে বের হতেই রাজ জিজ্ঞেস করলো, ম্যাডাম অদিতি কেমন আছে? ডাক্তার সাবিহা মাথা নিচু করে বলল, মিস্টার রাজ, সরি, আমাদের কিছু করার ছিল না। অপারেশন থিয়েটারে অদিতি মারা যায়। ভেবেছিলাম একটা কিডনি প্রতিস্থাপন করব, যেন দুজনেই বেঁচে থাকে, কিন্তু অদিতির মাথার আঘাতটা গুরুতর ছিল। আর হ্যাঁ, কথার অপারেশন সাকসেসফুল হয়েছে। ইনশাআল্লাহ কথা খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবে। রাজ হাঁটু গেড়ে হসপিটালে বসে পড়ল। চোখের পানি বাধা মানছে না। রাজ চোখের পানি মুছতে মুছতে বলল, ম্যাডাম অদিতিকে দেখতে যেতে পারি? হুম। রাজ অদিতির সামনে গিয়ে চমকে গেল। মুখটা সাদা কাপড়ে ঢাকা। সাদা কাপড়টা সরানোর শক্তি পাচ্ছে না সে। নার্স এসে সাদা কাপড়টা সরিয়ে দিতেই বুকের ভিতরটা ছ্যাদ করে উঠল। কানের কাছে বারবার অদিতির শেষ কথাগুলো বাজতে লাগলো। রাজের চোখ থেকে টপ টপ করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। এদিকে অদিতির দাপন শেষে রাজ হসপিটালে এসে জানতে পারলো কথার জ্ঞান ফিরেছে। রাজ রায়সাকে কোলে নিয়ে 1 পা 2 পা করে কথার সামনে যেতেই কথা কান্না করে দিয়ে বলল, রাজ, আমার বোনটাকে দেখব। রাজ খানিকটা অবাক হয়ে বলল, তোমার তো কোনো বোন নেই। কে বলেছে আমার বোন নেই? অদিতিয়া আমার বোন। যে বোন আমার জন্য এত বড় ত্যাগ স্বীকার করেছে। জানো রাজ, অদিতিয়া মরেনি। সে আমাদের কলিজার টুকরার মাঝে বেঁচে থাকবে। আজ থেকে আমাদের রায়সার নাম অদিতিয়া জাহান রায়সা। রাজ কথার কপালে চুমু দিয়ে বলল, ওহম, অদিতিয়া আজ থেকে আমাদের রায়সার মাঝে বেঁচে থাকবে। সমাপ্ত।